হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে সমস্থিতি সম্পর্কে আলোচনা করব। তো দেখো, সমস্থিতির ধারণা, কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি, এটা আমাদের ভূগোলের একটা গুরুত্বপূর্ণ একটা থিওরি বা তত্ত্ব। তো এই তত্ত্ব সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, এই সমস্থিতি সম্পর্কে ধারণা দেওয়ার আগে আমাদের কতগুলো কথা বলতেই হয়, যে সমস্থিতি ধারণাটা এলো কোথা থেকে। তো দেখো, শিলারাশি যে হারে ক্ষয়প্রাপ্ত এবং স্থানান্তরিত হয়ে স্থলভাগের উচ্চতা ক্রমশ কমতে কমতে প্রায় 1 কোটি বছরের মধ্যেই কিন্তু সমুদ্রপৃষ্ঠের সঙ্গে একই তলে অবস্থান করত। অর্থাৎ যে হারে আমাদের ভূপৃষ্ঠের যে সমস্ত এজেন্টগুলো আছে, অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, এগুলোর মাধ্যমে যেভাবে তোমার ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয়, তাতে বলছে কি যে এই ক্ষয়ের মাধ্যমে কিন্তু 1 কোটি বছরের মধ্যেই কিন্তু সমুদ্রপৃষ্ঠে একই তলে কিন্তু পরিণত হতো। অর্থাৎ যেটাকে আমরা ওই প্রতিবিধান তল যে জিনিসটাকে বলছি, সেই প্রতিবিধান তল কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্র সমতলে চলে আসতো। কিন্তু বর্তমান পৃথিবীর বয়স প্রায় 460 কোটি বছর, যেটা 1 কোটি বছরে হওয়ার কথা। এখন পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর হওয়া সত্ত্বেও আজও কিন্তু পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, সমভূমি রয়েছে এবং সুস্থিরভাবে এই একই উচ্চতা ধরে রেখেছে, যা থেকে কিন্তু এই সমস্থিতির তত্ত্বের ধারণা আমাদের কাছে আসে। তো দেখো, আমরাও এভারেস্টের যে উচ্চতা আছে, সেই এভারেস্টের উচ্চতা কিন্তু ছোট থেকেই 8,848 মিটার কিন্তু আমরা জেনে আসছি। আমরা যখন ছাত্র ছিলাম তখনও সেই 8,848 মিটার। আবার ধরো শিক্ষক হয়েছি, এখনও কিন্তু 8,848 মিটার। তাহলে এই যে একই রকমের যে উচ্চতাটা রয়েছে, এই থেকেই কিন্তু আমাদের ধারণা আসছে আইসোস্ট্যাসি। এবার দেখো, আইসোস্ট্যাসি বোঝানোর আগে আমি তোমাদের কতগুলো কথা বলতে চাই। সমস্থিতি ধারণার উপরে কতগুলো জিনিস আছে। যেমন ধরো, আমরা যদি মেলাতে ঘুরতে যাই, তাহলে দেখবে যে বেলারা যে দোলনা তোমার ঘোরায়, সেখানে দেখবে যে ধরো এই যে একটা বড় দোলনা আছে এবং এই দোলনার তোমার ধরো এইখানে একটা বসার জায়গা আছে, এইখানে একটা বসার জায়গা আছে, এরকম জায়গাতে একটা বসার জায়গা আছে, এরকম জায়গাতে একটা বসার জায়গা আছে। মোট কথা, এই দোলনাতে কিন্তু এইরকম কতগুলো দাগ, মানে তোমার ক্রস থাকে বা ব্যাস থাকে। এই ব্যাস বরাবর কিন্তু দোলনাগুলোকে তোমার ফিট করা হয়। তোমরা লক্ষ্য করবে এগুলো। এখানে একটা দোলনা থাকবে, এইখানে একটা দোলনা থাকবে, এরকম জায়গাতে একটা থাকবে, এরকম জায়গাতে একটা থাকবে। তো যখন এই দোলনাটা ঘোরানো হয়, তখন একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, যখন যারা দোলনা চালায় তারা যখন মানে যাত্রীর দিকে চাপায়, তখন কিন্তু একটা ব্যালেন্স রেখে চাপায়। ধরো এইটাকে প্রথমে যদি চাপায়, তারপরে কিন্তু ঘুরিয়ে এনে এইটাকে নিচে নিয়ে এসে কিন্তু চাপাবে। বুঝতে পেরেছ? এরপরে যদি চাপায় তাহলে এইটাকে চাপাবে, তারপরে এইটাকে চাপাবে, তারপরে এইটাকে যদি চাপায় তাহলে এইটার সোজাসুজি ব্যাসার্ধ বরাবর যেটা আছে এইটাকে চাপাবে। আবার যে এইটাকে যদি যখন চাপাবে, তখন তার ব্যাসার্ধ বরাবর কিন্তু যেটা আছে সেটিকে কিন্তু চাপাবে। আবার ঠিক একই রকমভাবে যখন তাদেরকে নামানো হয়, তখনও কিন্তু সেই একই পলিসিতে নামানো হয়। ধরো এই জায়গার যে যাত্রী যে আছে বা আরোহী যে আছে, তাকে যখন নামানো হলো, এইটা নামানোর পরে সঙ্গে সঙ্গে দোলনাটাকে নিচে ঘুরিয়ে নিয়ে এসে কিন্তু এইখানে যে আছে তাকে কিন্তু এরপরেই নামানো হবে। একই রকমভাবে এইটা নামানোর পরে ধরো যদি এইটাকে নামানো হয়, তাহলে তার বিপরীতে যে আছে তাকে কিন্তু নামানো হবে। তাহলে এটা কেন করা হয়? এটা করা হয় তার কারণ হচ্ছে ব্যালেন্স। অর্থাৎ যদি ধরো পরপর যদি নামাতে থাকে, তাহলে কি হবে, এইখানে যেটা আছে এর কিন্তু লোডটা বেড়ে গেলে কি হবে, দোলনার কিন্তু ব্যালেন্সটা তোমার নষ্ট হয়ে যাবে। যখনই নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু থাকবে। আমি আমার ছোটোবেলাকার একটা গল্প তোমাদের বলি। সেটা হচ্ছে যে আমি মেলাতে গেছি। মেলাতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার দোলনাতে চাপবো বলে আমি মেলার যে দোলনা ঘোরায় সেখানে আমি গেলাম, যে আমি দোলনাতে ঘুরবো, আমাকে দোলনাতে চাপাতে হবে। এবার ঘটনাক্রমে কী হয়েছে, মেলা কিন্তু তখনও পুরোপুরি বসেনি। আমি আর্লি, অর্থাৎ আগেই গেছি। এবার যাওয়ার সঙ্গে সঙ্গে তারাও কিন্তু চাপানোর জন্য অপেক্ষা করছে। তো আমি যখন চাপতে চাইলাম, তখন দেখছি দোলনাটা পুরোপুরি ফাঁকা এবং তারাও কিন্তু কাস্টমারকে ছাড়তে চাইছে না। সঙ্গে সঙ্গে দেখা গেল কি, একটা ছেলে কিন্তু ওই দোলনার পাশে তোমার দাঁড়িয়ে ছিল
দোলনার মালিক কী করলো, তাকে ডাকলো এবং তাকে বললো যে তুমি চাপো। তখন সেই ছেলেটা বললো যে আমার কাছে তো পয়সা নেই, আমি পয়সা দিতে পারবো না। বলছে ঠিক আছে, তোমাকে দিতে হবে না, তুমি চাপো। তো দেখা গেল যে আমার কাছ থেকে সে টাকাটা নেওয়ার জন্য বা আমাকে দোলানোর জন্য তাকে কিন্তু ফ্রিতে দোলাতে হলো। কেন? তার কারণ হচ্ছে এই ভারসাম্য। অর্থাৎ আমাকে এইখানে বসালো, তার ব্যাসার্ধ বরাবর এই জায়গাতে যে আছে এইখানে কিন্তু ছেলেটিকে বসালো, তাহলেই কিন্তু সে দোলনাটাকে ঘোরাতে পারলো। তাহলে এখানে তার কি একটা মজবুরি রইল, যে আমাকে কিন্তু একা সে ঘোরাতে পারলো না। অতএব সেই ছেলেটা ফ্রিতে ঘুরতে হলেও তাকে কিন্তু ফ্রিতেই তাকে ঘোরাতে হলো, তবেই কিন্তু সে আমাকে ঘোরাতে পারলো। তাহলে এই যে জিনিসটা আছে, এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাই হচ্ছে তোমার আইসোস্ট্যাসি। বুঝতে পেরেছ? এই সমতার জন্যই। অর্থাৎ এই সমতাতে কি বলছে, কোন একটা জায়গাতে যদি পর্বত থাকে তার অপোজিটে তোমার এমন কিছু থাকবে যার ঘনত্ব হয়তো পর্বতের কম, আবার যেখানে সাগর আছে সেখানে হয়তো ঘনত্ব বেশি। ঠিক আছে? তাহলে এরকমভাবে কিন্তু সমতাটা কিন্তু বজায় রাখছে। তাহলে এইটাই হচ্ছে তোমার আইসোস্ট্যাসির একটা প্রধান ধর্ম। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় একটা আইসোস্ট্যাসির তোমার যেটা সিমাটোজেনি বলছে, আমি আস্তে আস্তে তোমার সঙ্গে আলোচনা করব। সেটাতে কি বলছে, বলছে যে আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে পাহাড় পর্বত এগুলো কিন্তু তোমার ওই 1 কোটি বছরেই কিন্তু তোমার সমান হয়ে যাওয়ার কথা। যেটা আমি প্রথমেই বললাম যে 1 কোটি বছরের মধ্যে কিন্তু তোমার পাহাড় পর্বত এগুলো সমান হয়ে কিন্তু সমুদ্রতল সঙ্গে সমান হয়ে যাওয়ার কথা। কিন্তু বলছে এখন প্রায় 460 কোটি বছর, তাহলে কেন এখনো পর্যন্ত সমান হলো না? এটাকে থেকেও কিন্তু আইসোস্ট্যাসিসটা আসছে। এই ধারণাটা কিভাবে হচ্ছে দেখো, এই ধারণাটা হচ্ছে বলছে যে ধরো এই নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি দ্বারা যখন সাগরের তোমার এই যে ধরো দুটো যে তোমার ভূমি আছে, আঙ্গ্রাল্যান্ড এবং গন্ডোয়াল্যান্ড, তার মাঝে যে টেথিস আছে, এখানে কি হচ্ছে, এই জায়গাতে তোমার কি হচ্ছে, তোমার পলি পড়ে পড়ে এটা অবনমিত হচ্ছে। এবং অবনমিত হওয়ার ফলে ভিতরে কি আছে, ভিতরে আছে প্রচণ্ড পরিমাণে তাপ। ঠিক আছে? এই তাপটা যখন ভিতরে আসার পরে যখন গলে যাচ্ছে, তখন সেই গলিত পদার্থটা কি হচ্ছে, কোনো না কোনো মহাদেশী বা মহাসাগরের পাতের সীমান্ত বরাবর বেরিয়ে তোমার সেখানে আবার উচ্চতাটা বৃদ্ধি পেতে সাহায্য করছে। যেমন ধরো বলছে পর্বতের উচ্চতা একই আছে। পর্বতের উচ্চতা একই কীভাবে আছে, এটা যদি আমরা প্লেট টেকটনিক থিওরির সাহায্যে বুঝতে চাই, তাহলে বলছে যে একটা মহাসাগরীয় পাতের সঙ্গে যখন একটা মহাদেশীয় পাতের সংঘর্ষ হচ্ছে, তখন কি হচ্ছে, মহাসাগরীয় পাতটা কিন্তু, এটা ধরো মহাদেশীয় পাত আর এটা হচ্ছে তোমার মহাসাগরীয় পাত। এবার দুটো পাতের যখন সংঘর্ষ হচ্ছে, তখন কি হচ্ছে বলতো, মহাসাগরীয় পাতটা যেটা ভারী সেটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এবং যখনই ঢুকে গেল, তখন কি হলো, এই পাতটা কিন্তু অত্যধিক তাপের জন্য কিন্তু গলে গেল। এবং গলে যাওয়া পদার্থটা কি হবে, গলে যাওয়া পদার্থটা কিন্তু পুনরায় তোমার ওই মহাসাগরীয় বা মহাদেশীয় পাতের সীমান্ত বরাবর কিন্তু বেরোনোর চেষ্টা করবে। তাহলে এইরকম করে যখন বেরোনোর চেষ্টা করছে, তাহলে একদিকে উচ্চতা তোমার কমলেও কিন্তু সেই একই রকমভাবে কিন্তু উচ্চতাটার ভারসাম্যটা কিন্তু এইভাবে বজায় থাকছে। তাহলে এইরকম হচ্ছে কতগুলো সমস্থিতির ধারণা। এবার দেখো, আমি তোমাদের বইয়ের ভাষাতে এবারে জিনিসগুলো আমি এক এক করে বোঝাতে চাইছি। প্রথম যে কথাটা আছে, বলছে সমস্থিতি বলতে কী বোঝো, এই ধারণার প্রবর্তক কে? তাহলে প্রথমে আমি তোমাদের বলি সমস্থিতি বলতে কী বোঝো। এই ধারণার প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী ডাটন। আমি শুধুমাত্র ডাটন কথাটা লিখেছি, তোমরাও ডাটন লিখলেও কোনো অসুবিধা নেই, তার কারণ নামটা অনেকটাই বড়, ছোট করে আমরা যেহেতু লিখেছি তাই শুধুমাত্র ডাটন কথাটাই লেখা হয়েছে। এই ধারণাটা কিন্তু 1989 সালে সমস্থিতি ধারণাটা তোমার আমাদের সামনে আসে। তাহলে এবার সমস্থিতি ধারণাটা কি দেখো, বলছে যে ভূত্বকের বিভিন্ন খণ্ডগুলি, যেমন পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি ইত্যাদি অংশগুলি একে অপরের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে বিভিন্ন উচ্চতায় অবস্থান করার ভারসাম্য বজায় রেখেছে। একে সমস্থিতি বা সমস্থিতিক ভারসাম্য বলে। আমি ঠিক যেমন তোমাদেরকে এই জিনিসটা বোঝালাম, এই যে দোলনার ব্যাপারটা, ঠিক একই রকমভাবে বলছে কি, যে আমাদের ধরো এটা যদি পৃথিবী হয়ে থাকে, ধরো এই গোলাকার পৃথিবী, এই গোলাকার পৃথিবীর কি বলছে, ধরো এই জায়গাতে পর্বত আছে, ঠিক আছে, তাহলে এই জায়গাতে যদি পর্বত থাকে, তার এইরকম জায়গাতে যদি ধরো পর্বত নাও থাকে, যদি ধরো এখানে সাগরও আছে, তাহলে কিন্তু এই জায়গার কি ঘনত্বটা বেশি। বুঝতে পেরেছো? যার জন্য কি হচ্ছে, এইটার ওজন আর এইটার ওজন কিন্তু একই। অতএব যে জায়গাতে যেমনই ভূমিরূপ হোক, তার অপোজিটে ধরো কোনো একটা ঘনত্ব বেশি এবং ঘনত্ব কমের দ্বারা কিন্তু সব জায়গাতে কিন্তু ওজনটা কিন্তু সমান আছে। এই জিনিসটিকেই বলছে তোমার আইসোস্ট্যাসি, তাই তো? সামঞ্জস্য ঘটিয়েছে এবং বিভিন্ন উচ্চতায় অবস্থান করে ভারসাম্য বজায় রেখেছে। একে সমস্থিতি বা সমস্থিতিক ভারসাম্য বা আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলে।
তাহলে এটা গেল সমস্থিতি। এবার সমস্থিতির অর্থ কি? ইংরাজি আইসোস্ট্যাসি শব্দটি জার্মানি শব্দ আইসোস্ট্যাসিও থেকে এসেছে, যার অর্থ ইকুইপোজ বা ভারসাম্য। আবার অনেকে মতে গ্রিক শব্দ আইসোস এর অর্থ সমতা এবং স্ট্যাসিস এর অর্থ হচ্ছে নিশ্চলতা বা স্থির অবস্থা। দুটি গ্রিক শব্দের মিলনে আইসোস প্লাস স্ট্যাটিক থেকে আইসোস্ট্যাসি শব্দটি সৃষ্টি হয়েছে, যার অর্থ হচ্ছে সমস্থিতি। এবার দেখো এই ধারণার প্রবর্তককে। এই ধারণার প্রবর্তক হচ্ছে তোমার ডাটন। 1889 সালে বিজ্ঞানী মার্কিন ভূতত্ত্ববিদ ডাটন প্রথম সমস্থিতি শব্দটি ব্যবহার করলেও 1735 সালে ফরাসি ভূতত্ত্ববিদ বোগার সমস্থিতি সংক্রান্ত ধারণার বীজ বপন করেন। দেখো যতগুলো সমস্থিতির ধারণা আছে সেই সমস্ত ধারণার কিন্তু সবথেকে নবীনতম বা সবথেকে শেষের ধারণা দেন তোমার ডাটন, যেটা তোমার 1889 সালে উনি সমস্থিতি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন এবং সমস্থিতি ধারণার উনি একটা প্রবক্তা হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেন। কিন্তু এই সমস্থিতির প্রবক্তা বা তোমার বীজ কিন্তু বহু আগেই বপন করা হয়ে গেছে, সেটা হচ্ছে 1735 সালে বোগারের মাধ্যমে। আমি এটা এক এক করে আলোচনা করছি, কিন্তু দেখো আমরা যে তত্ত্বটা সম্পর্কে জানছি অর্থাৎ সমস্থিতি, এটা কিন্তু হচ্ছে সর্বশেষ তত্ত্ব বা সর্বনবীন তত্ত্ব বলতে পারো। প্রথম তত্ত্ব তো নয়ই, একেবারে সর্বশেষ তত্ত্ব হচ্ছে সমস্থিতি তত্ত্ব, যেটা দিয়েছে বিজ্ঞানী ডাটন, এবং কোন সালে? 1889 সালে। এরপর আমি ইতিহাসগুলো তোমাদের সঙ্গে এক এক করে আলোচনা করছি পরপর তত্ত্বগুলো সম্পর্কে। এবং দেখো বলছে বোগার সমস্থিতি ধারণার বীজ বপন করেন, তবে এরও আগে পঞ্চদশ শতকে লিওনার্দো দা ভিঞ্চি পৃথিবীতে বড় বড় পর্বতগুলির ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে থাকার কথা বলেন। ঠিক আছে, তাহলে এরও অনেক আগেই কথাগুলো হয়েছিল, কিন্তু সর্বপ্রথম যে কথাটা ব্যবহার করেছে তিনি হলেন ডাটন। হলো, এবার সমর্থক কি? অর্থাৎ এই যে উনি যে সমস্থিতি কথাটা যে বললেন, এটাকে কে কে সমর্থন করলেন? তার আগে যারা ছিলেন তারা প্রত্যেকেই সমর্থন করলেন। যেমন এইরি, প্যাট, ডেলি, হাইস্কানি, হেফোর্ড, বাউই প্রভৃতি ভৌগোলিক পরবর্তীকালে সমস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দেন। এটার বৈশিষ্ট্য কি বলতো? বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর পদার্থের ভাসমানতা ধর্মের উপর ভিত্তি করে এটি গড়ে উঠেছে। ভাসমানতা মানে কি? ভাসমানতা বা প্লাবতা, অর্থাৎ নদীর ওপরে যেভাবে নৌকা ভেসে যায় বা সমুদ্রের উপরে যেভাবে জাহাজ ভেসে যায়, এটা কিসের জন্য যায়? প্লাবতার জন্য। ঠিক আছে, প্লাবতা কি সেটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো গড়ে উঠেছে। 2 নম্বর কি? বস্তুর ঘনত্বের সঙ্গে উচ্চতার ব্যস্তানুপাতিক সম্পর্কে ভূখণ্ডগুলি অবস্থান করে। তাহলে ঘনত্বের সঙ্গে উচ্চতার ব্যস্তানুপাতিক মানে কি? ঘনত্ব কম হলে উচ্চতা বেশি হবে, ঘনত্ব বেশি হলে উচ্চতা কম হবে। অর্থাৎ ধরো যেখানে তোমার পর্বত আছে সেখানে তোমার ভূমির ঘনত্ব কম, এবং যেখানে তোমার সাগর আছে সেখানে কিন্তু ভূমির ঘনত্বটা বেশি। এইভাবেই তোমার বেশি ঘনত্ব এবং কম ঘনত্বের মধ্যে তোমার ভারসাম্য রেখে করে কিন্তু পৃথিবীটা দোলনার মতো ঘুরছে। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার 2 নাম্বার। তারপর 3 নাম্বার কি? ভূ অভ্যন্তরে 100 কিলোমিটার গভীরে সমচাপযুক্ত প্রতিবিধান তল দ্বারা এটি নিয়ন্ত্রিত। প্রতিবিধান তল মানে যে তলের ওপরে কিন্তু ওই পাহাড়, পর্বত, সমভূমি এগুলো তোমার বা সাগর এগুলো মুভ করছে। প্রতিবিধান তল, এটাকে তোমরা অ্যাস্থেনোস্ফিয়ার বলতে পারো। তোমরা যদি ভূ অভ্যন্তরের যে তোমার যে অবস্থাগুলো সম্পর্কে তোমাদের আগের ক্লাসে তোমরা পড়েছো, সেখানে অ্যাস্থেনোস্ফিয়ার কি? সান্দ্র একটা অবস্থা। আমাদের যে উপরে যে লিথোস্ফিয়ারের নিচে যে ভাগটা আছে, যের উপরে কিন্তু ভূত্বকগুলো তোমার মুভ করছে বা প্লেটগুলো মুভ করছে, সেই অ্যাস্থেনোস্ফিয়ারটিকে তোমরা প্রতিবিধান তল এখানে এই তত্ত্বে তোমার বলা হয়েছে। 4 নম্বর কি? ভূমির উত্থান ও অবনমনের মাধ্যমে ভারসাম্য রক্ষিত হয়, অর্থাৎ ওঠা নামানোর মধ্যে কিন্তু ভারসাম্য রক্ষিত। 5 নম্বর কি? নিউটনের অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত। অভিকর্ষ মানে কি? অভিকর্ষ মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করছে। অভিকর্ষ আর মাধ্যাকর্ষ দুটো কথা আছে। মাধ্যাকর্ষ মানে মধ্যে আকর্ষণ, আর অভিকর্ষ মানে কি? প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে। এই দুটোরই প্রবর্তক হচ্ছে তোমার নিউটন। উদাহরণ কি? বলছে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতে সমস্থিতির দৃষ্টান্ত তোমার রয়েছে। তাহলে এটা গেল তোমার সমস্থিতি, যার প্রবক্তা হচ্ছে ডাটন, সাল হচ্ছে 1989। এরপর দেখো সীমাটোজেনি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখা এবং প্রক্রিয়াটি বর্ণনা দাও। তাহলে দেখো সীমাটোজেনি, আমরা সমস্থিতি জানলাম এবং সীমাটোজেনি জিনিসটা কি সেটা আমরা জানবো। তাহলে সীমাটোজেনি কোন জিনিসটাকে বলছে? দেখো বলছে প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে ভার লাঘবজনিত উত্থান এবং সঞ্চয়ের ফলে ভার বৃদ্ধিজনিত অবনমনের মাধ্যমে ভূত্বকীয় অংশগুলির সমস্থিতি বজায় থাকলে তাকে সমস্থিতিক ভারসাম্য বা সমস্থিতিক সমন্বয় বলে। বিখ্যাত ভূবিজ্ঞানী চার্লস কিং
এই ঘটনাকে সীমাটোজানি নামে অভিহিত করেন। এইটা কোনটা বলো তো? এটা হচ্ছে এই তত্ত্বটা, যে তত্ত্বে আমি তোমাকে বললাম যে একটা মহাদেশীয় পাত্রের নিচে যখন একটা মহাসাগরের পাত ঢুকে যায় তখন সেটা কি হয়, অত্যধিক গরমে গলে যায়, এবং গলে যাওয়ার ফলে কি হচ্ছে, সেটা কিন্তু তোমার আবার কোনো একটা অংশ দিয়ে তোমার উঁচু হয়ে সেই তোমার পর্বতের উচ্চতাটা আবার বৃদ্ধি করছে। যেমন ধরো এইখানে যদি পর্বত থাকে, এইখানে নদীটা তোমার সৃষ্টি হয়ে তোমার এখানে এসে জমলো, এবং এইভাবে তোমার এখানে যখনই তোমার অবনমনের ফলে যখন তাপমাত্রাটা বাড়ছে তখন সেই গলিত পদার্থ আবার কিন্তু এখানে এসে তোমার পর্বতের উচ্চতাটাকে আবার বৃদ্ধি করছে। তো এই জিনিসটাকে তোমার সীমাটোজানি বলছে, বুঝতে পেরেছো? বিখ্যাত ভূমিরূপ বিজ্ঞানী চার্লস কিং এই ঘটনাকে সীমাটোজানি নামে অভিহিত করেন। শব্দার্থ কি? ইংরেজি সীমাটোজেনি শব্দটি প্রাচীন গ্রিক শব্দ কুমা বা কুমাটোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তরঙ্গ বা বন্ধুর। তাহলে এরপর দেখো সীমাটোজানির তোমার কি বলছে সীমাটোজানির প্রবক্তা, এর বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথমে বৈশিষ্ট্য বলি, তাহলে দেখো 1959 সালে ইংরেজ ভূমিরূপবিদ এল.সি. কিং সর্বপ্রথম এই ধারণাটা কিন্তু দেন। তাহলে সীমাটোজানি তত্ত্বটা কত সালে? এটা কিন্তু তোমার বা সমস্থিতির থেকেও কিন্তু নতুন, এটা হচ্ছে 1959 সালে। আর সমস্থিতি ধারণা কত সালে এসেছিল? 1989 সালে, ঠিক আছে। আর এটা হচ্ছে 1959 সালে। তাহলে সর্বশেষ হচ্ছে তোমার সমস্থিতি বা সব থেকে নবীন। আর সীমাটোজানিটা এসছে তোমার 1959 সালে। এর বৈশিষ্ট্য কি? প্রকৃতি বলছে ভূবিপর্যয়ের অংশরূপে এটি গড়ে উঠেছে। বিস্তার, এক্ষেত্রে 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার জুড়ে ভূমির বিস্তার এবং 1000 মিটারেরও বেশি উচ্চতার ভূমির উত্থান ঘটে। ভূ আলোড়ন, মহীভবক এবং গিরিজনী আলোড়নের সমন্বয়ে ক্রিয়াশীল হয়। শক্তির উৎস বলছে গুরুমণ্ডল থেকে উত্থিত শক্তির দ্বারা এটি উৎপন্ন হয়। ভূমির সৃষ্টি বলছে এর ফলে ভূপৃষ্ঠে বিশাল অঞ্চল জুড়ে গম্বুজ এবং উপত্যকার সৃষ্টি হয়। সময়কাল বলছে সীমাটোজয়িক যুগের পরবর্তী সময়ে ও কোয়াটারনারি যুগে এটি সম্পন্ন হয়। আর শিলার পরিবর্তন কি বলছে? এর ফলে শিলার সামান্যতম পরিবর্তন লক্ষ্য করা যায়। দৃষ্টান্ত বলছে দক্ষিণ আফ্রিকার কঙ্গো, অরেঞ্জ, জামবেজি নদীর অববাহিকা অঞ্চলে সীমাটোজনির নিদর্শন লক্ষ্য করা যায়। এবার দেখো সীমাটোজনি তত্ত্বটাকে আমরা এবারে তোমার বর্ণনা করব। দেখো তাহলে বলছে সীমাটোজনি প্রক্রিয়া বলছে কিং তার সীমাটোজনি ধারণার সাহায্যে সমস্থিতির ভারসাম্য বা সমস্থিতির সমন্বয় বিশদে ব্যাখ্যা করেন। ভূত্বকীয় অংশগুলি ভূ অভ্যন্তরের নির্দিষ্ট গভীরতায় অবস্থিত প্রতিবিধান তল বরাবর সমান চাপ প্রয়োগের মাধ্যমে ভারসাম্য অবস্থা বিরাজ করছে। কোনো কারণে এই চাপের পার্থক্য ঘটলে ভারসাম্য বিঘ্নিত হয়। অর্থাৎ কোনো কারণে বলতে পরিচলন স্রোতের জন্য, ভূমিকম্পের জন্য যখনই তোমার পরিবর্তন হয় বা প্লেটগুলো যখন মুভ করে তখনই কি হচ্ছে, এই ভারসাম্যটা তখন বিঘ্নিত হচ্ছে। এবং বিঘ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তোমার ভূমিকম্প অনুভূত করি, তোমার সুনামি অনুভূত করি, এই জিনিসগুলো হয়ে থাকে, বিঘ্নিত হয়। তখন প্রকৃতি আপন নিয়মে তার সমন্বয় ঘটিয়ে ভারসাম্য বজায় রাখে। ভারসাম্য বজায় রাখার এই প্রক্রিয়াটি নিম্নলিখিত পর্যায়ে সম্পন্ন হয়। দেখো প্রথমে কি বলছে? ভূমিক্ষয়। ভূমিক্ষয়, তাহলে দেখো এটা কিভাবে আমি তোমাদের বলি। এই যে ধরো কোনো একটা জায়গাতে ভূমিক্ষয় মানে আমি যেটা তোমাদের প্রথমে বুঝিয়েছিলাম, এবার আস্তে আস্তে সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে দেখো এই ধরো দুদিকে দুটো তোমার পাত আছে এবং তার মাঝে তোমার সমুদ্র আছে, ঠিক আছে। এবং সমুদ্রে কি হচ্ছে, তোমার নদী দ্বারা এই পলিগুলো ক্ষয় হয়ে 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 এখানে এসে তোমার জমা হচ্ছে এবং এটা ক্রমশ নিচের দিকে যাচ্ছে। তাহলে যদি ধরো এইরকম একটা পার্বত্য ভূমি থাকে এবং পার্বত্য ভূমি থেকে নদী এসে ধরো এই যে সমুদ্রে তোমার এসে পড়ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নদী দ্বারা এটা ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে তোমার এখানে এসে পড়ছে, এবং যত ক্ষয়প্রাপ্ত হয়ে এসে পড়ছে এদিকে ধরো দুদিকে আছে, তত এটা কিন্তু কি হচ্ছে, অবনমিত হচ্ছে। এবার দেখো কি বলছে, ভূত্বকের ক্ষয়। তাহলে বিভিন্ন বহির্জাত শক্তি, নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি দ্বারা অগ্নিভবন প্রক্রিয়ার মাধ্যমে কোনো উঁচু পর্বতের অঞ্চল দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয়। অর্থাৎ এই যে পার্বত্য অঞ্চলটা আছে, এই পার্বত্য অঞ্চলটা কিন্তু দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হচ্ছে এবং গিয়ে তোমার কোথায় পড়ছে, সি বা সমুদ্রে গিয়ে পরে কিন্তু এটা পড়ছে। এবার সমুদ্র তলদেশে সঞ্চয়। তাহলে ক্ষয়প্রাপ্ত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে সমুদ্র তলদেশে সঞ্চিত হতে থাকে। তাহলে এখানে তোমার সবশেষে সমস্ত বস্তুই কিন্তু শেষ পর্যন্ত সমুদ্র তলদেশে সঞ্চিত হচ্ছে। এরপর দেখো কি আছে, তোমরা এই ছবিটা ব্যবহার করতে পারো, আবার আমি যেটা আঁকছি এটাও কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে এবার দেখো এখানে দেখো অ্যাস্থেনোস্ফিয়ার, যেটা কথা আমি তোমাদের বললাম, এই সান্দ্র অবস্থা বা প্রতিবিধান তল যেটাকে বলছে। তাহলে এই দেখো সমুদ্রের পরিসঞ্চয়ের ফলে এটা অবনমন হচ্ছে। এবার চাপের বৈষম্য বলছে ক্ষয়কার্যের ফলে পার্বত্য অঞ্চল ক্রমশ হালকা হতে থাকায় অ্যাস্থেনোস্ফিয়ারের উপর অবস্থিত প্রতিবিধান তল বরাবর পার্বত্য অঞ্চলে চাপ হ্রাস পায়। অর্থাৎ দেখো যখনই এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে তখন এই যে প্রতিবিধান তল যেটা আছে, যেটা সমুদ্রেও আছে আবার
পর্বতেও আছে। তাহলে এইখানে যদি সমুদ্রে থাকে এরকম জায়গাতে পর্বতে আছে, এবং যখন এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে তখন কি হচ্ছে তোমার এই যে এটা কিন্তু চাপ হ্রাস পাচ্ছে। এবং অপরপক্ষে সমুদ্র তলদেশে বিপুল পলিরাশির ভারের কারণে সমুদ্র তলদেশ প্রতিবিধান তলের উপরে অধিক চাপ দেয়। তাহলে একদিকে তোমার ক্ষয় পেয়ে তোমার প্রতিবিধান তল থেকে উপরের দিকে উঠছে, অন্যদিকে কি হচ্ছে তোমার এখানে তোমার ক্ষয় হয়ে কিন্তু প্রতিবিধান তলের নিচের দিকে কিন্তু তোমার পলিটা নেমে যাচ্ছে। তাহলে একদিকে তোমার উচ্চতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এটা ধরো উচ্চতা হ্রাস পাচ্ছে ক্ষয় হতে হতে, আর এই জায়গায় কিন্তু উচ্চতাটা আস্তে আস্তে তোমার নিচের দিকে নামছে বেশি উষ্ণতা এবং বেশি চাপের দিকে হয়েছে। ফলস্বরূপ কি হচ্ছে তোমার চাপের বৈষম্য ঘটে। তাহলে কি হলো, যখনই একদিকে হ্রাস হতে থাকলো একদিকে বৃদ্ধি হতে থাকলো তাহলে কি হলো চাপের বৈষম্য কিন্তু হলো। এবার দেখো ম্যাগমার সঞ্চালন। তাহলে এবার ম্যাগমা কোন জিনিসটা বলে, ভূ অভ্যন্তরের যে গলিত পদার্থ সেটাকে বলছে ম্যাগমা। আমি এবার তোমাদের কি বললাম, যখনই এই জিনিসটা নিচের দিকে ক্রমশ আসতে থাকছে তখন কি হচ্ছে নিচের তাপ এবং চাপ দুটোই কিন্তু বাড়ছে, এবং যখনই বাড়ছে তখন কিন্তু এটা ম্যাগমায় পরিণত হচ্ছে। এবং ম্যাগমায় পরিণত হয়ে গেলে কি হবে, তোমার ধরো যদি কোনো একটা বেলুনের ভিতরে জল ভরে রেখে যদি ওকে ক্রমশ চাপ দিতে থাকো তাহলে কী হবে, বেলুনটা ফেটে যাবে এবং বাইরে বেরিয়ে যাবে। একই রকমভাবে যদি ধরো এইখানে যেটা আছে সেটা কি হবে, এই জায়গা থেকে এসে এই যেখানে তোমার চাপটা তোমার আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এই জায়গাতে সে মুক্ত হওয়ার চেষ্টা করবে। ম্যাগমা সঞ্চালন, এটাকেই বলছে ম্যাগমা সঞ্চালন। দেখো চাপের পার্থক্যের কারণে অ্যাস্থানোস্ফিয়ারের গলিত পদার্থ তথা ম্যাগমা সমুদ্র তলদেশ অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে পার্বত্য ভূমি অর্থাৎ নিম্নচাপ অঞ্চলের দিকে সঞ্চালিত হয়। তাহলে এইটা হচ্ছে তোমার হাই প্রেসার অঞ্চল বা উচ্চচাপ, এটা হচ্ছে লো প্রেসার অঞ্চল বা নিম্নচাপ। তাহলে এই উচ্চচাপ থেকে ঠিক যেমন বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, একই রকমভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু ম্যাগমাটা প্রবাহিত হওয়ার চেষ্টা করছে বা সঞ্চালিত হচ্ছে। এবার 5 নম্বর কি, ভূমির উত্থান এবং অবনমন। বলছে ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপের প্রভাবে পার্বত্য অংশে উত্থান ঘটে। তাহলে এইখানে কি হচ্ছে, উত্থান ঘটছে, এবং সমুদ্রের তলদেশে পলিরাশি চাপের অবনমন ঘটে। তাহলে এইদিকে নামছে এদিকে উঠছে, এইভাবে কি হচ্ছে তোমার সমস্থিতির ভারসাম্যটা বজায় থাকছে। দেখো তাহলে 6 নম্বরে হচ্ছে সমস্থিতির ভারসাম্য। বলছে এইভাবে ভূমির উত্থান এবং অবনমনের মাধ্যমে প্রতিবিধান তলে চাপের সমন্বয় ঘটে ভূত্বকের সমস্থিতি বজায় থাকে। তাহলে এইভাবে তোমার সমস্থিতিটা বজায় থাকে। দৃষ্টান্ত কি বা এটার উদাহরণ কি বলছে, বলছে আফ্রিকার বৃহৎগ্রস্ত উপত্যকা অঞ্চল, ব্রাজিলের রিও ডি জেনিরো ও বেলো শহরের মধ্যবর্তী ব্রাজিল উচ্চভূমি, দক্ষিণ ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চল এবং পশ্চিম অস্ট্রেলিয়ার মাউন্ট ডেল অঞ্চল ইত্যাদি সিম্যাটোজেনি চিহ্ন দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার সিম্যাটোজেনি বা সমস্থিতিক ভারসাম্য। বুঝতে পেরেছ? তাহলে এইটা গেল, এই ছবিটাও কিন্তু তোমরা দিতে পারো। তাহলে সিম্যাটোজেনি সম্পর্কে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করলাম। এই সিম্যাটোজেনি ধারণাটা তোমার এসেছে 1959 সালে, ঠিক আছে, সমস্থিতির আগে। সমস্থিতি 1989 সালে, আর তারও তোমার 30 বছর আগে 1959 সালে এসেছে তোমার সিম্যাটোজেনি। এবারে দেখো একটা কথা বলছি যে সমস্থিতি ধারণার বীজ বপন করেন কিন্তু বোগার। বুঝতে পেরেছো? বীজ বপন অর্থাৎ প্রথম ধারণাটা আনেন কিন্তু বোগার। কত সালে? 1735 সালে। তাহলে দেখো এখানে 1735 আর সমস্থিতির প্রবর্তন করছে তোমার 1989। তার মানে কত বছর? প্রায় 250 বছর, মানে 250 বছর পরে কিন্তু তোমার সমস্থিতিটা আসে। কিন্তু বীজ বপন করে ফেলেন কিন্তু প্রথম হচ্ছে বোগার। এবং সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করেন ডাটন 1889 সালে। দেখো সমস্থিতির ওপর বিভিন্ন রকমের মতবাদ এবং ব্যাখ্যা থাকলেও দুটি তত্ত্বের ওপর গুরুত্ব, আলোচনা এবং সমালোচনা সর্বাধিক। কি? ভাসমান তত্ত্বের উপর প্রবর্তিত এইরির তত্ত্ব, যেটা 1855 সালে দেওয়া হয়, আর প্রতিবিধান তলের ওপর প্রবর্তিত প্যাটের তত্ত্ব, যেটা 1859 সালে দেওয়া হয়। এই দুটো তত্ত্ব সম্পর্কে কিন্তু তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে, এবং এর সঙ্গে ছোট ছোট যে প্রশ্ন আছে সেগুলো কিন্তু জানতে হবে। যদিও এইটার উপরে কিন্তু 8 থেকে 10টা তত্ত্ব কিন্তু আছে, সবগুলোই তোমাদের জানার দরকার নাই। এই দুটো কিন্তু তোমাদেরকে ভালো করে জানতে হবে, তার কারণ এই দুটোই হচ্ছে সব থেকে বলতে পারো গ্রহণযোগ্য, সব থেকে আলোচনা সমালোচনা সবই কিন্তু আছে। তাহলে এই দুটো জানার আগে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। যে সমস্থিতির মূল বিষয়বস্তু আলোচনা করো। তাহলে দেখো সমস্থিতি সম্পর্কে যে মূল বিষয়বস্তু, সমস্থিতি কাকে বলে এই কথাটা তোমাদের বললাম। এবারে যে সমস্থিতির যে মূল বিষয়বস্তু আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এক এক করে যে তোমার প্রত্যেকটা ধারণা এলো সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে দেখো আমরা তাহলে এক এক করে আলোচনা করছি, অর্থাৎ সামগ্রিক ব্যাখ্যাটা আমরা দিচ্ছি
প্রত্যেকটা তত্ত্ব সম্পর্কে অল্প অল্প করে, এবং শেষে তোমাদেরকে ওই দুটো সম্পর্কেই আলোচনা করতে হবে। তাহলে দেখো যে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি মহাবিশ্বের বস্তুর মধ্যে যেমন অতুলনীয় ভারসাম্য রয়েছে, তেমনি অভূতপূর্বভাবে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন অংশ, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি বিভিন্ন উচ্চতায় ভারসাম্য বজায় রেখে অবস্থান করছে। এই অবস্থাকে সমস্থিতি বা আইসোস্ট্যাসি নামে খ্যাত। তাহলে এটা বোঝানোর কিছু নেই, অনেকবার বোঝালাম। এবার সংজ্ঞা কি বলছে সমস্থিতি? বলছে পৃথিবীর পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূত্বকীয় অংশগুলি যে প্রাকৃতিক নিয়মে পরস্পরের মধ্যে উচ্চতার ভারসাম্য বজায় রেখে ভারসাম্যাবস্থায় বিরাজ করছে তাকে বলছে সমস্থিতি। সম প্লাস স্থিতি, স্থিতি মানে থাকা, মানে সমানভাবে থাকা। এবার দেখো সমস্থিতি ধারণার মূল বিষয়বস্তু। তাহলে দেখো সমস্থিতি ধারণাটি বিকাশের সঙ্গে সঙ্গে যে বিষয়বস্তুগুলি উঠে এসেছে সেগুলি হচ্ছে নিম্নরূপ। দেখো এখানে বইয়ে কিন্তু কি বলতো, পুরনো থেকে নতুনটা দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে পুরনো থেকে নতুনের দিকে যাব, এখানে নতুন থেকে পুরনোর দিকে দেওয়া হয়েছে। আমি তোমাদের পুরনো থেকে নতুনের দিকে তোমার আলোচনা করব। তাহলে প্রথম দেখো যে তত্ত্বটা আছে সেটা হচ্ছে তোমার অভিকর্ষ, বিচ্যুতি ও সমস্থিতি। এই ধারণাটা তোমার দেন রিক্টার 1672 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1672, 1672, 1672 সব থেকে পুরনো। এটা কিন্তু ওই বিজ্ঞানী রিক্টার স্কেল, যেটা ভূমিকম্পের তীব্রতা মাপার একটা স্কেল। ঠিক আছে, সিসমোগ্রাফ হচ্ছে যন্ত্র, আর স্কেলটার নাম হচ্ছে রিক্টার স্কেল। তাহলে উনি কিন্তু সর্বপ্রথম 1672 খ্রিস্টাব্দে যে তত্ত্বটা দেন সেই তত্ত্বতে কিন্তু কিছুটা পাওয়া যায়। যদিও তোমার এই বোগারের তত্ত্বটা সর্বপ্রথম 1735, কিন্তু তারও আগে একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে 1672। দেখো ওখানে কি বলছে, অভিকর্ষ, বিচ্যুতি এবং সমস্থিতি। বলছে কোনো স্থানের অক্ষাংশ অনুসারে নির্ণীত অভিকর্ষজ মানের তুলনায় ওই স্থানের সমীক্ষিত অভিকর্ষজ মান বেশি হলে তাকে ধনাত্মক বিচ্যুতি এবং কম হলে তাকে ঋণাত্মক বিচ্যুতি বলে। অভিকর্ষজ বিচ্যুতি ধনাত্মক হলে ভূত্বকের গভীরতা বা উচ্চতা কম হয়, আর বিচ্যুতি ঋণাত্মক হলে ভূত্বকের গভীরতা উচ্চতা কিন্তু বেশি হয়। তাহলে এটা হলো তোমার প্রথম 1672 খ্রিস্টাব্দে। তারপরে দেখো যেটা বলছে তোমার বোগার 1735 খ্রিস্টাব্দে। 1735 খ্রিস্টাব্দে তার ইয়েটা কি ছিল, বলছে বস্তুর ভর এবং সমস্থিতি, অর্থাৎ বস্তুর ভরের সঙ্গে সমস্থিতি, যেটা তোমার পাহাড়ের ভর, পর্বতের ভর, সমুদ্রের ভর, এইটাকে বলছে, এবং সমস্থিতি। বলছে বস্তুর মধ্যে যতখানি জড় পদার্থ আছে তাকে বস্তুর ভর বলে। সমভূমি, মালভূমির তুলনায় পর্বতে অধিক পরিমাণে জড় পদার্থ থাকায় এর ভর বেশি। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষের মান কমলেও উচ্চতম ভূমির অতিরিক্ত ভরের কারণে অভিকর্ষজ মান কিছুটা বাড়ে। বোগার এর ভর প্রভাব, অর্থাৎ এটা কিন্তু বোগারের তত্ত্ব অনুসারে এটা হচ্ছে তোমার সমস্থিতি। এরপরে কি আছে দেখো, 1735 সালের পরে যে তত্ত্বটা দিচ্ছে সেটা হচ্ছে তোমার এইটা 1859 সালে কিং, তার তত্ত্বটা হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষয় এবং সঞ্চয় ও সমস্থিতি। কিংয়ের তত্ত্ব এটা 1859 সালে উনি দেন। তার তত্ত্বটা কি বলছে, তোমার 59 সালের আগে, আমি কিংটা ভুল বলছি, তারপরে হচ্ছে তোমার এই ভূত্বকের ভাসমানতা এবং সমস্থিতি, যেটা এইরই দিয়েছে 1855 সালে। ঠিক আছে, তাহলে 1855 সালে উনি কি বলছে, যে ভূত্বকের ভাসমানতা এবং সমস্থিতি। উনি বলছেন যে সর্বনিম্ন ঘনত্বের কারণে ভূত্বক সবচেয়ে হালকা। আর্কিমিডিসের ভাসমানতা বা প্লাবতার নিয়ম অনুসারে কম ঘনত্বের ভূত্বক বেশি ঘনত্বের সান্দ্র অ্যাস্থনোস্ফিয়ারের ওপরে ভাসমান অবস্থায় থাকে। একইভাবে কম ঘনত্বের মহাদেশীয় ভূত্বক অপেক্ষাকৃত বেশি ঘনত্বের মহাসাগরীয় ভূত্বকের ওপর ভাসমান রয়েছে। এইভাবে ভাসমানতার ধর্মের ওপরে সমস্থিতি নির্ভরশীল। অর্থাৎ বলছে যে সান্দ্র যে তোমার সমস্থিতি যে স্তরটা আছে সেখানে কিন্তু কম ঘনত্বের ভূত্বক এবং বেশি ঘনত্বের তোমার ঘনত্ব অনুসারে কিন্তু উচ্চতাটা নির্ভর করছে। অর্থাৎ যেখানে উচ্চতা বেশি সেখানে ঘনত্ব কম, যেখানে উচ্চতা কম সেখানে ঘনত্বটা বেশি, এবং এই অবস্থাতেই কিন্তু সান্দ্র অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভাসমান। উদাহরণ কি, অধিক ঘনত্বযুক্ত জলের উপরে কম ঘনত্বযুক্ত কাঠের ভাসমানতা। ঠিক আছে, তাহলে এইটা গেল ওনার তত্ত্ব, যেটা উনি 1855 সালে দেন। তাহলে প্রথম যে তোমার 1735-এর পরে মত এলো তোমার 1855 সালে। এরপরে দেখো 1859 সালে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষয়, সঞ্চয় এবং সমস্থিতি। বলছে কোনো ভূত্বকীয় অংশে দীর্ঘকাল ধরে ক্ষয়কাজ চলতে থাকলে সেখানকার ভর কিন্তু কমতে থাকে। অর্থাৎ এটা যেটা সীমাটোজেনে যেটা বললাম সেই তত্ত্বের মতো অনেকটা, বুঝতে পেরেছ। অপরদিকে প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে সৃষ্ট বিপুল পলিরাশি বা বিশাল বরফের স্তূপ কিংবা কোনো পদার্থ
পদার্থ কোনো ভূত্বকীয় অংশের উপরে সঞ্চিত হলে তার ভার কিন্তু বেড়ে যায়, ফলে এইভাবে অবনমন ঘটতে থাকে। এইভাবে ভূত্বকীয় অংশের উত্থান এবং অবনমনের মাধ্যমে সমস্থিতি বজায় থাকে। এই ঘটনাকে বিখ্যাত ভূবিজ্ঞানী লেটার কিং সীমাটোজেনি হিসাবে চিহ্নিত করেন। তাহলে কিং হচ্ছে ওই সীমাটোজেনি তত্ত্বের প্রবর্তক, যে সীমাটোজেনিটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই যে এখানে লেখা আছে দেখো 1959, সেই একই সালে এটা দেওয়া আছে। তাহলে এই ধারণার প্রবর্তক হচ্ছে KING কিং, ঠিক আছে। তাহলে 1959 সালে কিং। তাহলে এটা কত নাম্বার তত্ত্বটা? কিংটা হচ্ছে তোমার 4 নাম্বার তত্ত্ব। 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার গেল তোমার এই সমস্থিতির তত্ত্ব যেটা এইডি দিয়েছে, 4 নাম্বার হচ্ছে কিংয়ের তত্ত্ব। এবারে 5 নাম্বার দেখো দিয়েছে প্র্যাটের তত্ত্ব। প্র্যাট কত সালে দিয়েছে? 1859 সালে, অর্থাৎ এইডির 4 বছর পর। এইডি দিয়েছে তোমার 1855 সালে, তারপরে দিয়েছে 1859 সালে দিয়েছে তোমার প্র্যাট। এবার প্র্যাটের তত্ত্বটা কি বলছে দেখো, বলছে প্রতিবিধান তল এবং সমস্থিতি। বলছে ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারের একটি গভীরতায় 100 কিলোমিটার পর্বত, মালভূমি, সমভূমি এবং নিম্নভূমি প্রভৃতি পৃথিবীর সমস্ত ভূত্বকীয় চাপ, পীড়নের পরিমাণ সমান, অর্থাৎ এগুলি কিন্তু নির্দিষ্ট গভীরতার সমতলে দাঁড়িয়ে থাকে। এই তলকে প্রতিবিধান তল বলে। তাহলে দেখো এই যে প্র্যাট যে প্রতিবিধান তল, প্র্যাট প্রতিবিধান, এটা মনে রাখবে, প্র্যাটের সঙ্গে প্রতিবিধান যুক্ত। অর্থাৎ 1859 সালে প্র্যাট যে তত্ত্ব প্রতিস্থাপন করেন তার নতুনত্ব হচ্ছে প্রতিবিধান তল। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রতিবিধান তলের কিন্তু কোনো কথা তোমার বলা হয়নি। ওখানে সান্দ্রতার কথা বলা হয়েছে, ভাসমানতার কথা বলা হয়েছে, ঘনত্বের কথা বলা হয়েছে, কিন্তু প্রতিবিধান তলের কথা প্রথম বললেন বিজ্ঞানী প্র্যাট 1859 সালে, ঠিক আছে। এবং তার তত্ত্বটা কিন্তু প্রতিবিধান তলের ওপরেই কিন্তু বেশ প্রতিষ্ঠিত। বলে যে অংশের ঘনত্ব কম, অর্থাৎ যে অংশ হালকা, প্রতিবিধান তল থেকে সেই অংশের উচ্চতা তত বেশি। এইভাবে বিভিন্ন ঘনত্বের ভূত্বকীয় অংশের উচ্চতার তারতম্যজনিত ভারসাম্য হচ্ছে তোমার সমস্থিতি। উদাহরণ কি? বিজ্ঞানী প্যাটের মতে 100 কিলোমিটার গভীরে সমস্ত ভূখণ্ডগুলি সমচাপ দিয়ে প্রতিবিধান তল গঠনের মাধ্যমে ভারসাম্য অবস্থায় রয়েছে। তাহলে এই গেল তোমার সমস্থিতির একটা ধারণা, বুঝতে পেরেছ? তাহলে এই সমস্থিতি সম্পর্কে আমরা আলোচনাটা করলাম। এরপর আমাদের দেখো কি বলছে, সমস্থিতির ধারণাটা ব্যাখ্যা করলাম। সীমাটোজেনি হলো সমস্থিতির ধারণা, কিন্তু প্রথম বিষয়বস্তু প্র্যাটের তত্ত্ব। সমস্থিতির মূল বিষয়বস্তু আলোচনা করো। এরপর আমাদেরকে বলতে হচ্ছে কি, প্রতিবিধান তলের সংজ্ঞা দাও এবং প্রতিরূপ তল, প্রতিবিধান তল বা প্রতিরূপ তল, অর্থাৎ যে প্রতিবিধান তলের কথা প্রথম বিজ্ঞানী প্র্যাট 1859 সালে বললেন, সেই প্রতিবিধান তলটা কি, এই জিনিসটা কিন্তু আমাদেরকে বলতে বলেছে যে প্রতিবিধান তলটা কি। এগুলো কিন্তু তোমাদের 3 নাম্বারের প্রশ্ন, ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে দেখো প্রতিবিধান তলটা কি বলছে দেখো, বলছে ব্রিটিশ ভূতত্ত্ববিদ প্যাটের মতে ভূত্বকের যে কোনো অংশের ভূত্বকীয় খণ্ডগুলি ভর তাদের ব্যাসের সমানুপাতিক। তাই অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে একটি নির্দিষ্ট গভীরতায় একটি নির্দিষ্ট তল বরাবর প্রত্যেক ভূখণ্ড প্রতি একক ক্ষেত্রমানের উপরে সমান চাপ দেয়। এই তলকে তিনি প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল, লেভেল অফ কম্পেনসেশন, ইংরাজিটা মনে রাখবে, ঠিক আছে। ইংরাজিটা কিন্তু কোনোভাবে বিকৃত হয় না। প্রতিবিধান তলটাকে প্রতিপূরণ তল বলতে পারে, কিন্তু কম্পেনসেশনটা কিন্তু কম্পেনসেশনই থাকবে, ঠিক আছে। প্রবক্তা 1859 সালে প্র্যাট, শুধু প্র্যাট লিখবে তাহলেই হবে। প্র্যাট প্রতিবিধান সমস্থিতি তত্ত্বে তল সম্পর্কে প্রথম ধারণা দেন। বৈশিষ্ট্য কি? বলছে প্রতিবিধান তলের উপরে বিভিন্ন ভূস্তম্ভগুলির মধ্যে ঘনত্বের তারতম্য লক্ষ্য করা যায়, তবে এই তলের নিচে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ উনি কি বলতে চাইছেন? উনি বলছেন যে প্রতিবিধান তলের ওপরে যেগুলো আছে সেগুলো কিন্তু ঘনত্ব অনুযায়ী আছে, অর্থাৎ যার ঘনত্ব কম তার উচ্চতা বেশি, যার উচ্চতা কম তার ঘনত্ব বেশি, কিন্তু প্রতিবিধান তলের নিচে কিন্তু প্রত্যেকের ঘনত্ব কিন্তু সমান। উনি এই কথাটি বলতে চাইছেন। 2 নম্বর বলছে এই তলের ওপরে বেশি ঘনত্বের বস্তুর উচ্চতা কম এবং কম ঘনত্বের বস্তুর ওজন বেশি। আর 3 নাম্বার কি, এটি গড়ে 100 কিলোমিটার গভীরে অবস্থান করছে, অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারের কাছাকাছি নিচে অবস্থান করছে, এটা বলতে পারো। 4 নম্বর কি, এটি আনুভূমিকভাবে বিন্যস্ত থাকে। 5 নাম্বার, এই তল বরাবর সম আয়তনের এবং সম ভর বিশিষ্ট ভূত্বকীয় খণ্ডগুলো সমান চাপ দেয়। 6 হচ্ছে ভূবিজ্ঞানী
জন জলি প্রতিবিধান তলকে প্রতিবিধান অঞ্চল বা জোন অফ কম্পেনসেশন হিসাবে চিহ্নিত করেন। তার মতে ভূ অভ্যন্তরে প্রায় 10 মাইল বা 16 কিলোমিটার পুরু স্তররূপে প্রতিবিধান অঞ্চল বিদ্যমান। গুরুত্ব কি? এই তলের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা সম্ভব। 2 হচ্ছে এর মাধ্যমে ঘনত্ব এবং উচ্চতার মধ্যে সম্পর্ক দেখানো হয়। 3 নম্বর হচ্ছে ভূত্বকীয় খণ্ডগুলির ঘনত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার প্রতিবিধান তল এবং এর বা প্রতিপূরণ তল বিজ্ঞানী প্যাটেল। এরপরে কি আছেন দেখো, বলছে প্লাবতা বলতে কি বোঝো। তাহলে প্লাবতা যে কথাটা সেটা তো আমরা শুনলাম, প্রথমে প্লাবতার উপরেই যদিও আইসোস্ট্যাসিসটা নির্ভরশীল ছিল প্যাটের আগে যে তত্ত্বগুলো ছিল। তো প্লাবতাটা কি দেখো, বলছে প্লাবতা মানে আমি তোমাদের বললাম এই প্লাবতা ধর্মের জন্যই কিন্তু তোমার ওই নৌকা নদীতে ভাসে, সমুদ্রের উপরে জাহাজ ভাসে এই প্লাবতার জন্যেই। বলছে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লাবতা বলা হয়। তাহলে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করে বলেই কিন্তু সেটা ভাসতে থাকে, ওই বলটাকেই বলছে তোমার প্লাবতা। প্রবক্তাকে বিজ্ঞানী আর্কিমিডিস প্রথম প্লাবতা ধর্মের ধারণা প্রবর্তন করেন। এবার কি নিয়ন্ত্রক, বলছে প্লাবতার নিয়ন্ত্রকগুলি হলো বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ এবং অপসারিত তরলের ঘনত্ব। বৈশিষ্ট্য কি, বলছে প্লাবতা বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করে। 2 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে প্লাবতা হ্রাস পায়। 3 হচ্ছে প্লাবতা একটি ভেক্টর রাশি, অর্থাৎ এটির নির্দিষ্ট মান এবং দিক আছে। রাশি দুটো হয়, স্কেলার রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে স্কেলারের একটা, ভেক্টরের দুটো, অর্থাৎ মান এবং দিক দুটোই আছে। এবার দেখো ভাসমানতার শর্ত, হচ্ছে বস্তুর ওজন প্লাবতার তুলনায় বেশি, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে বস্তুর ওজন প্লাবতার চেয়ে কম। 3 নম্বর হচ্ছে তোমার বস্তুর ওজন এবং প্লাবতা সমান। এই কতগুলো একক কি, প্লাবতার মানকে সিজিএস পদ্ধতিতে ডাইন এককে, এসআই পদ্ধতিতে নিউটন এককে এবং এপিএস পদ্ধতিতে পাউন্ডাল এককে প্রকাশ করা হয়। প্লাবতার সূত্র কি, এফ ইজ ইকুয়াল টু ভিপিজি, যেখানে ভি ইজ ইকুয়াল টু বস্তুর আয়তন, পি ইজ ইকুয়াল টু তরলের ঘনত্ব, জি হচ্ছে তোমার ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। এই শর্তটা কিন্তু তোমরা বাদ দিয়ে দিতে পারো, শর্তটা না করলে হবে, বৈশিষ্ট্যটা করবে, এককটা করবে আর প্লাবতার সূত্রটা হবে। দৃষ্টান্ত কি, আর্কিমিডিসের প্লাবতার সূত্র অনুসারে এইরই তার সমস্থিতি সংক্রান্ত তত্ত্বটি উপস্থাপন করেন। অর্থাৎ এই মতবাদ, এটা কিন্তু তোমার ইয়েরও আগে, তোমার ওই প্রতিবিধান তলের আগে। এরপর দেখো আছে কি, অভিকর্ষ এবং অভিকর্ষজ বিচ্যুতি বা অসঙ্গতি বলতে কি বোঝো। তাহলে দেখো এই যে অভিকর্ষজ বিচ্যুতি অসঙ্গতি, এটা কিন্তু অনেক পুরনো তত্ত্ব। হ্যাঁ, তো অভিকর্ষজ বিচ্যুতিটা কি বলছে দেখো, বলছে অভিকর্ষ কোন জিনিসটাকে বলছে, এটা কিন্তু নিউটন আবিষ্কার করেন। অভিকর্ষ, মাধ্যাকর্ষ এগুলোর প্রবর্তক হচ্ছে নিউটন। বলছে পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল কিন্তু বলা হয়। প্রবক্তাকে বিজ্ঞানী আইজ্যাক নিউটন এর প্রবর্তন করেন। বৈশিষ্ট্য কি, পৃথিবীর আকৃতি অভিগত গোলক বা জিওড হওয়ার কারণে অক্ষাংশ ভেদে মাধ্যাকর্ষণ অভিকর্ষ মানের তারতম্য লক্ষ্য করা যায়। নিরক্ষরেখায় সব থেকে কম এবং সর্বনিম্ন, এবং পৃথিবীর উভয় মেরুতে হয় সর্বাধিক। তার কারণটা কি, তার কারণ হচ্ছে দেখো পৃথিবীর আকৃতি অভিগত গোলক আকৃতি বিশিষ্ট, এরকম যদি আকৃতি বিশিষ্ট হয় তাহলে কেন্দ্র থেকে যেহেতু এইটা তোমার দূরত্বটা কম, তাই এখানে তোমার মাধ্যাকর্ষণটা বেশি হবে। আর নিরক্ষীয় অঞ্চলটা যেহেতু স্ফীত, তাই এই অঞ্চলে কিন্তু সব থেকে কম হবে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণটা। ওইটাই বলছে এখানে, বলছে যে নিরক্ষরেখায় সর্বনিম্ন এবং পৃথিবীর উভয় মেরুতে কিন্তু অভিকর্ষ মান সব থেকে বেশি। 3 নম্বর কি, উচ্চতার সঙ্গে অভিকর্ষজ মানের ব্যস্তানুপাতিক সম্পর্কে বিরাজমান, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বৃদ্ধি পায় অভিকর্ষজ মান ততই কিন্তু হ্রাস পাবে। আর 4 নম্বর কি বলছে, ওই শিলার ঘনত্বের তারতম্যের কারণেও অভিকর্ষজ মানের পার্থক্য ঘটে। এই হচ্ছে তোমার অভিকর্ষ। এবার দেখো অভিকর্ষ বিচ্যুতি কাকে বলছে, অভিকর্ষ কাকে বলে পড়লাম। এবার অভিকর্ষজ বিচ্যুতি বা অসঙ্গতি কোনটাকে বলছে, যে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে সমীক্ষিত বা প্রকৃত অভিকর্ষজ মান থেকে ওই স্থানের অক্ষাংশ অনুসারে নির্ণীত তাত্ত্বিক বা প্রমাণ অভিকর্ষ মানকে বিয়োগ করলে যে ফল পাওয়া যায় তাকে অভিকর্ষজ বিচ্যুতি বা অসঙ্গতি বলা হয়। তাহলে দেখো এইখানে যে তোমার অভিকর্ষের কথাটা বললাম, নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি এবং তোমার মেরু অঞ্চলে সব থেকে বেশি, নিরক্ষীয় অঞ্চলে সব থেকে কম, এবং এই অনুসারে কিন্তু এইখানে কিন্তু একটা গাণিতিক মান বা ফিক্সড
মান কিন্তু আছে যে এই রকম হবে, কিন্তু প্রকৃত যে মান তার সঙ্গে এই মানে যে পার্থক্য সেইটাকেই বলছে তোমার অভিকর্ষজ অসঙ্গতি বা বিচ্যুতি। ঠিক আছে, সূত্র কি বলছে তোমার অভিকর্ষজ বিচ্যুতির সূত্র হচ্ছে G-1। এখানে G হচ্ছে সমীক্ষিত অভিকর্ষজ মান অর্থাৎ সমীক্ষা করে যেটা পেয়েছে, আর Y হচ্ছে তাত্ত্বিক অভিকর্ষজ মান অর্থাৎ যেটা তোমার ওই প্রথমেই এখানে বেশি আর এখানে কম ধরে যেটা তোমার নির্ণয় আগে থেকে করা হয়েছে সেইটা আর প্রকৃত মানের পার্থক্য। নির্ভরতা কি বলছে ভূমিরূপের ঘনত্ব উচ্চতার উপর এই মান অনেকটাই নির্ভরশীল। ধরন কি বলছে অভিকর্ষজ বিচ্যুতির ফল দু ধরনের হয়ে থাকে, একটা ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি অর্থাৎ মানটা বেশি হবে, আর ঋণাত্মক বিচ্যুতি মানে যেটা তোমার তাত্ত্বিক মানের থেকে কম হবে। এই হলো তোমার অভিকর্ষজ বিচ্যুতি। এবার অভিকর্ষজ বিচ্যুতি হয় তার কারণটা কি? তার কারণ হচ্ছে প্রথম হচ্ছে ভারসাম্যের অভাব। বলছে ভূত্বক গঠনকারী শিলাস্তর যদি সমস্থিতিকভাবে ভারসাম্য অবস্থায় না থাকে তাহলে অভিকর্ষজ বিচ্যুতি লক্ষ্য করা যায়। আর কিসের জন্য হয়? ভূমির উত্থান অবনমন হলে অর্থাৎ ভূমিভাগ উত্থান এবং অবনমনের মাধ্যমে ভারসাম্য অবস্থায় পৌঁছানোর চেষ্টা করলে বিচ্যুতি লক্ষ্য করা যায়। 3 নম্বর কি ঘনত্বের তারতম্য হলে অর্থাৎ ভূত্বক গঠনকারী শিলা এবং খনিজের ঘনত্বের তারতম্য দেখা দিলে বিচ্যুতি ঘটে। আর কি ওই যে ভূপৃষ্ঠের বন্ধুরতা অর্থাৎ ভূপৃষ্ঠের উচ্চতার তারতম্য বা বন্ধুরতার তারতম্যের কারণেও কিন্তু বিচ্যুতি ঘটতে পারে। তাহলে এই হচ্ছে অভিকর্ষজ বিচ্যুতির কারণ। এরপরে কি আছে দেখো, প্লাম লাইন বা ওলনদাড়ি কাকে বলে? দেখো আমরা যখন রাজমিস্ত্রি কাজ করে তখন উলুং বলে একটা কথা আছে, উলুং ওইটাকেই বলছে তোমার ওলন। ঠিক আছে, ওলন দাড়ি। তাহলে ওই যে উলুঙ্গের যে দড়িটা থাকে না, একটা দড়ি থেকে ধরো উলুংটা ঝোলানো হয়, তো উলুঙ্গের ওই দড়িটাই হচ্ছে ওলন দাড়ি, বুঝতে পেরেছো, বা প্লাম লাইন। হ্যাঁ, তাহলে দেখো কি বলছে, এক প্রান্ত ওলন প্লাম ভার ঝোলানো দড়ি, যে উলম্ব রেখা দেখে কোনো বস্তুর কতটা হেলানো অবস্থায় আছে নির্ণয় করা হয় তাকে ওলন দড়ি বা প্লাম লাইন বলা হয়। দেখো দড়িটাকেই কিন্তু লাইন বলছে এখানে। ঠিক আছে, ব্যবহার কি বলছে, সাধারণত কোনো বস্তুকে উলম্বভাবে বা খাড়াভাবে দাঁড় করাতে ওলন দড়ির প্রয়োজন হয়। যেমন রাজমিস্ত্রি পিলার বা দেওয়ালকে সোজাভাবে গাঁথার জন্য ওলনের সাহায্য নেয়। 2 নম্বর ভূগোলে জরিপ কার্যের ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রগুলি উলম্বভাবে বসাতে এবং আনুভূমিক তল নির্ণয় করতে ওলন দড়ির উলম্ব রেখার সাহায্য নেওয়া হয়। যেমন ট্রানজিট থিওডোলাইট যন্ত্রে নক্ষত্রের উন্নতিকোণ মাপার জন্য স্থানের অক্ষাংশ সঠিকভাবে নির্ণয় করতে অনেক সময় ওলন দড়ি বা প্লাম লাইন ব্যবহার করা হয়। তাহলে ওলন দড়ি প্লাম লাইন হচ্ছে ওই ওলন লাইন। ঠিক আছে, এরপর দেখো কি আছে, সমস্থিতিক প্রতিস্থাপন কাকে বলে? তাহলে সমস্থিতিক প্রতিস্থাপন মানে যখনই তোমার ক্ষয় হয়ে মুক্ত হবে তখন সেটা হচ্ছে সমস্থিতিক প্রতিস্থাপন। দেখো যে ক্ষয়কার্যের ফলে অথবা হিমবাহে গলে গেলে কিংবা জলরাশি অপসারিত হলে ভার লাঘবজনিত কারণে একটু একটু করে ভূত্বকের যে পুনরুত্থান ঘটে তাকে সমস্থিতিক প্রতিস্থাপন বলে। অর্থাৎ দেখো এখানে যে ছবিটা করলাম, এই যে এই জায়গা থেকে আস্তে আস্তে তোমার ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই জায়গাতে সঞ্চয় হচ্ছে, তাহলে এই যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই জিনিসটাকে বলছে সমস্থিতিক প্রতিস্থাপন। ঠিক আছে, কারণ কি, একদিকে ভার লাঘব অপরদিকে ভার বৃদ্ধি কারণে অন্তঃস্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের চাপের তারতম্য ঘটে, ফলে এখানকার সান্দ্র ম্যাগমার প্রবাহ সৃষ্টি হয়। এই ম্যাগমার প্রভাব ঊর্ধ্বমুখী চাপ সমস্থিতিক প্রতিস্থাপনের জন্য দায়ী। উদাহরণ কি, হিমবাহ গলে যাওয়ার কারণে বিগত 1000 বছরে আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে 5 থেকে 8 মিটার উত্থিত হয়েছে। এবং 2 নম্বর কি, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বোনভিল হ্রদে জল অপসারিত হওয়ার ফলে সেখানে সমস্থিতিক উত্থান ঘটেছে। তাহলে এই হচ্ছে তোমার সমস্থিতিক প্রতিস্থাপন। এরপরে তাহলে দেখো এতগুলো জিনিস আমরা ছোটোখাটো বিষয় জানলাম। এরপরে আমরা জানবো সমস্থিতি সম্পর্কে জর্জ এইরির তত্ত্ব এবং সমালোচনা, অর্থাৎ যে দুটো তত্ত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে জর্জ এইরির তত্ত্ব কিসের উপর নির্ভরশীল? ভাসমান ধর্মের উপর নির্ভরশীল, এবং এটা কত সালে হয়? 1855 সালে। তাহলে এই তত্ত্বটা সম্পর্কে এবারে আমরা আলোচনা করব। তাহলে দেখো জর্জ এইরি কী তত্ত্ব দিয়েছে ভাসমানতা তত্ত্বের উপরে? দেখো বলছে যে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী জর্জ এইরি ট্রান্সঅ্যাকশন অফ রয়্যাল সোসাইটি পত্রিকায় তার সমস্থিতি সম্পর্কিত তত্ত্বটি উপস্থাপন করেন। তাহলে দেখো যে কোনো তত্ত্বই কিন্তু প্রথম পত্রিকায় প্রকাশিত হয়, তারপর সেটা তত্ত্ব স্থাপনের হিসাবে উপস্থাপিত হয়। তখন অবশ্য ডাটন আইসোস্ট্যাসিস শব্দটি ব্যবহার করেননি। আমি তোমাদের প্রথমেই বললাম আইসোস্ট্যাসিস হচ্ছে সব থেকে নবীন এবং সব থেকে শেষের তত্ত্ব। আমরা যতগুলো তত্ত্ব পড়ছি প্রত্যেকটাই কিন্তু আইসোস্ট্যাসিসের আগের কথা। ঠিক আছে, আইসোস্ট্যাসিস হচ্ছে সব থেকে নবীনতম তত্ত্ব যেটা ডাটন দিয়েছে। ঠিক আছে, এবার দেখো ব্যবহার করেনি, তাই এই মতবাদ তখন ভূত্বকের ভারসাম্য তত্ত্ব বা ইকুইলিব্রিয়াম থিওরি নামে কিন্তু পরিচিত ছিল। তত্ত্বের ভিত্তি কি? সমস্থিতি তত্ত্বটি
পাস্কেলের সূত্র ভিত্তি অনুসারে রচিত। এই সূত্র অনুসারে তরল পদার্থের মধ্যে চাপ সমবিন্দুতে সমস্ত দিকে সমান। ভূখণ্ডগুলি মূল দেশের অবস্থানের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। আবার স্যার এই তত্ত্বটি ব্যাখ্যার ক্ষেত্রে আর্কিমিডিসের প্লাবতা নীতি, যেটা আমি আলোচনা করলাম, সাহায্য নেন এবং ভাসমানতার ধর্মের উপর ভিত্তি করে তত্ত্বটি উপস্থাপন করেন। এবার তত্ত্বের মূল বিষয়বস্তু কি বলছে, এইরির মতে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূখণ্ডগুলির ঘনত্ব প্রায় সমান। তাহলে উনি বলছেন যে পর্বতও যে ঘনত্ব, মালভূমিরও সেই ঘনত্ব, সমভূমিরও কিন্তু সেই ঘনত্ব। ঠিক আছে। ভূত্বকের গড় ঘনত্ব 2.67 গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং তার অধস্তরের ঘনত্ব 3.0 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এই ঘনত্ব উচ্চতা বা গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না। এই প্রসঙ্গে তিনি বলেন ইউনিফর্ম ডেন্সিটি উইথ হ্যাভিং থিকনেস, অর্থাৎ ভূমিরূপের পুরুত্ব যাই হোক না কেন তাদের ঘনত্ব প্রায় সমান। অর্থাৎ পর্বতেরও যা ঘনত্ব, মালভূমিরও তাই ঘনত্ব, সমভূমিরও তাই ঘনত্ব এবং সমুদ্রের নিচের অংশ তাই ঘনত্ব। এই দেখো, এই যে বলছে সমান ঘনত্ব, এটি কিন্তু ওনার একটা সমালোচনার দিক, আমি শেষে তোমাদের পড়াবো। এটি এরির তত্ত্বের মূল দর্শন। এবারে 2 নম্বর হচ্ছে ভাসমানতা। তাহলে তার তত্ত্বের প্রথম যেটা সেটা হচ্ছে তোমার সমঘনত্ব, 2 নম্বর হচ্ছে ভাসমানতা। ভাসমানতাতে উনি কি বলছেন যে ভাসমানতার বিষয়ে এইরি হিমশৈলের উদাহরণের কথা বলেননি। তিনি শুধু বলেন কম ঘনত্বের ভূত্বকীয় অংশগুলি অধস্তরের অধিক ঘনত্বের ম্যাগমার উপরে নৌকার মতো ভাসছে। অর্থাৎ এই যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে তখনও কিন্তু ইকুইলিব্রিয়াম, এই তোমার ওই যে প্রতিবিধান তল, সেই কথাটাও কিন্তু আসেনি। অর্থাৎ উনি শুধু বলছেন যে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে কিন্তু এই পর্বত, মালভূমি, সমভূমি এগুলো কিন্তু শুধু ভাসমান অবস্থায় আছে, যাদের প্রত্যেকের ঘনত্ব কিন্তু সমান। এই হচ্ছে তার মতবাদ। ভাসমানতার সূত্র অনুসারে বরফের 9/10 অংশ যেমন জলে ডুবে থাকে, তেমনি ভূত্বকীয় খণ্ডের কিছু অংশ সান্দ্র অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে ডুবে আছে। এই ডুবে থাকার কারণেই বিশাল ভর থাকা সত্ত্বেও এগুলি ভেসে থাকার ক্ষমতা বা প্লাবতা বজায় আছে। ভাসমানতার ধর্মের ওপর প্রতিষ্ঠিত বলের এই তত্ত্বকে হাইড্রোস্ট্যাটিক ভারসাম্য তত্ত্ব বলা হয়। এবার দেখো রুটের ধারণা। তাহলে ভাসমানের পরে 3 নম্বর হচ্ছে রুটের ধারণা। রুট মানে কি? রুট মানে শেকড়। তাহলে রুটের ধারণাতে কি বলছেন? বলছে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, নিম্নভূমি প্রভৃতি ভূত্বকীয় খণ্ডগুলির যে অংশ অধস্তরে ডুবে আছে বা নিমজ্জিত আছে সেগুলিকে এইরি রুট নাম দেন। অর্থাৎ যে অংশটা ভিতরে ঢুকে আছে, আমরা রুট, গাছের রুট কোথায় থাকে? মাটির নিচে থাকে। এইখানে উনি বলছেন যে ওই যে সান্দ্র পদার্থ যেটা আছে তার নিচে যেটা ঢুকে আছে সেটা হচ্ছে রুট। ঠিক আছে, রুট নাম দেন। তার মতে বড় বৃক্ষের মূল যেমন মাটির অনেক গভীরে প্রসারিত হয়, তেমনি পৃথিবীর সুউচ্চ পর্বতগুলির মূল অনেক গভীর পর্যন্ত নিমজ্জিত থাকে। আবার কম উচ্চতার সমভূমি, মালভূমি মূল ছোট বৃক্ষের ন্যায় কম গভীরে ডুবে থাকে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে যে ভূখণ্ড যত বেশি জেগে থাকবে, নিচে অধস্তরের মধ্যে সেই ভূখণ্ড তত বেশি ডুবে থাকবে। এই ধারণা রুট থিওরি বা রুট তত্ত্ব বা মাউন্টেন রুট থিওরি নামে পরিচিত। ঠিক আছে, এবার দেখো একটা কনক্লুশন দিচ্ছে। তাহলে তার তত্ত্ব 3টে জিনিসের উপরে প্রতিষ্ঠিত: সমঘনত্ব, ভাসমানতা এবং রুট। হ্যাঁ, এবার বলছে এই তত্ত্ব অনুসারে পর্বত, মালভূমি, সমভূমি শিলাস্তরগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের স্তরের সেই গভীরতা পর্যন্ত ডুবে থাকবে যে গভীরতায় উপরের শিলাস্তরের ভরের নিম্নমুখী বল বা চাপ এবং নিচের অ্যাস্থেনোস্ফিয়ারের ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা সমান হবে। এই কারণে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূত্বকীয় অংশগুলি তাদের উচ্চতা এবং ভর অনুসারে বিভিন্ন গভীরতা পর্যন্ত পতিত আছে। যেমন পর্বতের মূল দেশ প্রায় 70 কিলোমিটার, পাহাড়ের মূল দেশ 40 কিলোমিটার, সমভূমির মূল দেশ 2 থেকে 3 কিলোমিটার নিমজ্জিত। এইভাবে ভাসমানতা ও প্লাবতার নিয়ম মেনে ভূত্বকীয় অংশগুলি ভারসাম্য অবস্থায় রয়েছে। এবার দেখো প্রতিবিধান তল। বলছে অ্যাস্থেনোস্ফিয়ারের যে গভীরতায় ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী বল সমান, এইরই তাকে প্রতিবিধান তল বলেন। তার মতে উচ্চতা, ভর সমান প্রভৃতির তারতম্যের জন্য বিভিন্ন ভূত্বকীয় অংশগুলি প্রতিবিধান তল বিভিন্ন গভীরতায় অবস্থিত। এই যে সমস্থিতির পরীক্ষা, এবারে উনি কিন্তু কতগুলো পরীক্ষা দেখান। প্রথম পরীক্ষাটা কি বলছে, বিভিন্ন উচ্চতা বিশিষ্ট কতগুলি সমঘনত্বের কাঠের খণ্ড জলপূর্ণ পাত্রে ভাসিয়ে দেন। তাহলে দেখো কতগুলি বিভিন্ন উচ্চতা বিশিষ্ট কাঠের, অর্থাৎ প্রত্যেকটা কাঠের উচ্চতা কিন্তু আলাদা আলাদা, সেগুলোকে উনি কী করলেন? জলের উপরে ভাসিয়ে দিলেন। তিনি পর্যবেক্ষণ করেন যে জলের উপরে ভাসমান খণ্ডগুলির উচ্চতা কিন্তু এক নয়, অর্থাৎ কোনোটা বেশি ডুবে আছে, অর্থাৎ যেটার উচ্চতা বেশি সে বেশি ডুবে থাকবে, যার উচ্চতা কম সে কম ডুবে থাকবে। ঠিক আছে, অর্থাৎ ভর অনুসারে খণ্ডগুলি, ভর অনুসারে এবং প্লাবতা অনুসারে, যেটা তোমার ওজন বেশি তার প্লাবতা তোমার
ধর্ম অনুসারে সে একটু ভিতরের দিকে ডুবছে, তাহলে খণ্ডগুলি যে যত বেশি উচ্চতায় ভাসছে সেগুলি তত বেশি গভীরতার জলের নিচে ডুবে আছে। এটা গেল প্রথম পরীক্ষা। অর্থাৎ এই যে পরীক্ষাটা দেখো, এটা হচ্ছে জলে, এবং সেখানে তোমার কাঠের বিভিন্ন মাপের কাঠগুলিকে উনি কিন্তু ভাসিয়ে দিলেন, এবং এখানে দেখা গেল কি, যেটা সব থেকে বড় কাঠ সে সব থেকে বেশি জলের নিচে ডুবে আছে এবং অল্প পরিমাণে বাইরে আছে। এটা প্রথম পরীক্ষা। এবার দ্বিতীয় পরীক্ষাতে উনি কী করলেন বলছে, এই পরীক্ষায় তিনি কাঠের খণ্ডের পরিবর্তে বিভিন্ন উচ্চতা বিশিষ্ট সমঘনত্বের কতগুলি লোহার খণ্ড একটি পারদপূর্ণ পাত্রে ভাসিয়ে দেন। তাহলে এখানে উনি কী করলেন, জলের পরিবর্তে কি ব্যবহার করলেন, পারদ, এবং এক্ষেত্রে তিনি আগের মতোই অনুরূপ অবস্থা লক্ষ্য করেন, অর্থাৎ কম উচ্চতার লোহার খণ্ডগুলির ভাসমান অংশ ও ডুবন্ত অংশ এবং বেশি উচ্চতার লোহার খণ্ডগুলির ভাসমান এবং ডুবন্ত অংশের দৈর্ঘ্য কিন্তু বেশি। ঘনত্ব সমান হলেও ভরের তারতম্যের জন্য এটির পার্থক্য ঘটে। এবার এখান থেকে উনি সিদ্ধান্তে কি এলেন, বলছে উল্লিখিত দুটি পরীক্ষা থেকে সমস্থিতির ক্ষেত্রে এই সিদ্ধান্তে আসেন যে ভূপৃষ্ঠের উপরের অবস্থিত ভূমিরূপের উচ্চতা যত বেশি হবে তার নিচের অংশ ততটাই বেশি অধস্তরে পতিত থাকবে বা পুঁতে থাকবে, এবং যত অংশ ভূপৃষ্ঠের দৃশ্যমান থাকবে তত কম অংশ নিচে ডুবে থাকবে। তাহলে এই হলো ওনার সিদ্ধান্ত। এবার দেখো উনি যে সিদ্ধান্তটা দিলেন, এবারে ওনার সমালোচনা দেখো কী কী আছে। ওনার কিন্তু তত্ত্বের তোমার কতগুলো সমালোচনা আছে, তো সেই সমালোচনা কি দেখো, তাহলে এইরই প্রবর্তিত তত্ত্বের সমালোচনা আমরা তাহলে প্রথমে জানবো যে এইরই যে সমালোচনা আছে, অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে তার সমালোচিত হয়। প্রথম হচ্ছে ঘনত্ব বিষয়ক ত্রুটি। উনি যে বলেন যে সমস্ত পর্বত, মালভূমি, সমভূমি প্রত্যেকেরই ঘনত্ব সমান, সেটার কিন্তু প্রথম সমালোচনা হয়। বলছে ভূত্বকীয় অংশগুলির সমঘনত্বের এই ধারণাটি সঠিক নয়, কারণ শিলামধ্যস্থ খনিজের তারতম্যের ঘনত্বের তারতম্য ঘটে। আবার ভূত্বকের অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্বের বৃদ্ধি পাওয়ার ঘটনাকে তিনি উপেক্ষা করেছেন। সুতরাং একই উপাদানে গঠিত কাঠ এবং লৌহখণ্ডের সঙ্গে বিভিন্ন উপাদানে গঠিত ভূখণ্ডের তুলনা একেবারেই যুক্তিহীন। অর্থাৎ উনি শুধু কাঠকে দিয়ে বিচার করেছেন, কিন্তু একটা পাহাড় পর্বত সে তো আর ধরো শুধুমাত্র একটা উপাদানে গঠিত নয়, সেখানে বিভিন্ন খনিজ আছে, তাদের ঘনত্ব কিন্তু বিভিন্ন রকমের হবে। 2 নম্বর কি, পর্বতের শিকড় অর্থাৎ রুট বলে যে কথাটা বলেছেন, ওটাও তিনি তার সমালোচনার মুখে পড়ে। বলছে ভাসমানতার নিয়ম অনুসারে 1:9 অনুপাতে ভূখণ্ডগুলি ভেসে থাকা অসম্ভব, কারণ হিমালয়ের মাউন্ট এভারেস্ট 8,848 মিটার যদি এক অংশ, তবে ভূ অভ্যন্তরে প্রায় 8,848 × 9 সমান 79,632 মিটার গভীরতা পর্যন্ত ডুবে আছে। প্রায় 80 কিলোমিটার গভীরতায় ভূগর্ভের যে উত্তাপ, তাতে পর্বতের শিকড় কঠিন অবস্থায় থাকা অসম্ভব। তাহলে এটা কিন্তু সত্যি কিন্তু হয় না। তার কারণ হচ্ছে বলছে যে 8,848 মিটার যদি উপরে আছে, তাহলে তার নিচে নিশ্চয়ই 9 গুণ তাহলে আছে, তাহলে অত গভীরতা পর্যন্ত গেলে কিন্তু সবই গলে যাবে, সে আর কিন্তু কঠিন অবস্থায় থাকবে না। 3 নম্বর কি, বলছে ভূতাপীয় অবক্রমকে উপেক্ষা। বলছে এই তত্ত্বে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধিকে উপেক্ষা করা হয়েছে, অর্থাৎ এই যে গলে যাবে এই তত্ত্বটাকে কিন্তু উনি মানেননি, উনি উপেক্ষা করেছেন। বলছে ভূ অভ্যন্তরে প্রতি 100 মিটার গভীরতায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূত্বকীয় অংশগুলিকে মূলে বা রুট কি পরিবর্তন ঘটাতে পারে তার কোনো ব্যাখ্যা এই তত্ত্বে নেই। আর কি আছে, প্রতিবিধান তল সম্পর্কিত ত্রুটি। বলছে স্যার এই প্রতিবিধান তলের কথা বললেও তিনি এই তলের সীমা নির্দিষ্ট করতে পারেননি। উনি শুধু প্রতিবিধান তলের কথা বলেছেন, কিন্তু ওই যে 100 কিলোমিটার গভীরতার মধ্যে যে থাকার কথা, এটা কিন্তু উনি নির্দিষ্ট করতে পারেননি। তাহলে এই হচ্ছে তোমার বিজ্ঞানী এইরির ওই তত্ত্বের সমালোচনা। তাহলে এটা গেল এইরির তত্ত্ব। এরপরে আমরা কি করব, এবার দেখো প্যাটের তত্ত্বটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে নেক্সট দেখো কি বলেছে, সমস্থিতি সম্পর্কে হেনরি প্যাটের তত্ত্ব এবারে আলোচনা করো। অর্থাৎ প্যাটের তত্ত্বটা সম্পর্কে এবারে কি বলছে দেখো। তাহলে প্যাটের তত্ত্বের মূল কথা কি, প্রতিবিধান তল। অর্থাৎ ওনার কিন্তু প্রতিবিধান তলটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা তিনি প্রবর্তন করেন। তাহলে দেখো সমস্থিতি সম্পর্ক, যে ভূত্বকীয় পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্রতল ইত্যাদি ঘনত্ব এবং উচ্চতা পার্থক্যের ভিত্তিতে নিচের অধস্তরের উপরে কীভাবে ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে আছে তা ব্যাখ্যা করতে গিয়ে 1859 সালে বিজ্ঞানী হেনরি প্যাট, ঠিক আছে, একটি নতুন ধারণা উদ্ভাবন করেন, যা পরবর্তীকালে প্যাটের সমস্থিতির তত্ত্বরূপে খ্যাতি লাভ করেছে। তত্ত্বের ভিত্তিটা কি, বলছে 1854 সালে জর্জ এভারেস্টের পর্যবেক্ষণকে ব্যাখ্যা করতে গিয়ে 1859 সালে প্যাট কালিয়ানা এবং কালিয়ানপুরে যে সমীক্ষা করেন, সেই সমীক্ষালব্ধ ধারণার উপর ভিত্তি করেই তিনি তার সমস্থিতির তত্ত্ব উপস্থাপন করেন। তিনি অনুসন্ধান করেন যে হিমালয়ের ঘনত্ব দক্ষিণের মালভূমির থেকে কম, অর্থাৎ মালভূমির থেকে কম, কারণ কি, যেহেতু মালভূমির তোমার উচ্চতাটা কম, তাই তার ঘনত্বটা বেশি, ঠিক আছে। তাহলে মালভূমির ঘনত্ব গঙ্গা সমভূমির থেকে কম,
অর্থাৎ যেটা সমতল ভূমি তার ঘনত্ব কিন্তু আরও বেশি, এবং সমভূমির ঘনত্ব সমুদ্র তলের থেকে কম, অর্থাৎ যেটা সমুদ্র তল আছে সেখানকার ঘনত্বটা কিন্তু আরও বেশি। তাহলে আমরা বলতে পারি সব থেকে বেশি ঘনত্বযুক্ত ভূত্বক হচ্ছে তোমার সমুদ্রতল, ঠিক আছে। তার থেকে কম ঘনত্ব হচ্ছে তোমার সমভূমি, তার থেকে কম ঘনত্ব হচ্ছে মালভূমি, তার থেকে কম ঘনত্ব হচ্ছে তোমার পাহাড় বা পর্বত। তাহলে সব থেকে কম ঘনত্ব আছে পর্বত, সব থেকে বেশি ঘনত্ব আছে মহাসাগরের তলদেশের ভূত্বক। তাহলে কম, অর্থাৎ উচ্চতা বেশি হলে ঘনত্ব কম হয়, উচ্চতা কম হলে ঘনত্ব বেশি হয়। উচ্চতা এবং ঘনত্বের এই ব্যস্তানুপাতিক সম্পর্কটাই কিন্তু প্যাটের মূল তত্ত্বের ভিত্তি, বুঝতে পেরেছ? তাহলে এটাই হচ্ছে তার প্রধান ভিত্তি। এছাড়া 2 হচ্ছে ভাসমানতা সূত্রে প্রবর্তিত প্যাট তার ধারণাটি প্রতিবিধান সূত্র ল অফ কম্পেনসেশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করেন। প্যাটের তত্ত্বের মূল বিষয়বস্তু কি বলছে, এইরির তত্ত্ব প্রকাশের প্রায় 4 বছর পর, তাহলে 4 বছর পরেই হয়েছে তোমার এইরি প্রবর্তন করেছে 1855 সালে, আর প্যাট করছে তোমার 1859 সালে। 4 বছর পর প্যাট সমস্থিতি তত্ত্বের সম্পূর্ণ ভিন্ন ধারণা পোষণ করেন। এই ধারণার মূল বিষয়বস্তু প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিবিধান তল। তাহলে প্যাটের মতে ভূত্বকের যে কোনো অংশে ভূত্বকীয় খণ্ডগুলি ভর তাদের ব্যাসের সমানুপাতিক, তাহলে ভরটা হচ্ছে তাদের ব্যাসের সমানুপাতিক। তাই অন্তঃস্তরের একটি নির্দিষ্ট তল বরাবর প্রত্যেক ভূখণ্ডের চাপ কিন্তু সমান। অর্থাৎ উনি বলতে চাইছেন যে অ্যাস্থেনোস্ফিয়ার বা প্রতিবিধান তল যে ধারণাটা দিলেন তার উপরে কিন্তু প্রত্যেকটা বস্তু সমান পরিমাণ চাপ দিচ্ছে, প্রত্যেকটাই সমান চাপ দিচ্ছে। তাহলে যেটা উঁচু তার ঘনত্বটা কম, যেটা নিচু তার ঘনত্বটা বেশি, কিন্তু প্রত্যেকের চাপটা কিন্তু সমান। হ্যাঁ, এটাই বলছে প্রতিবিধান তল। ভাসমান ভূত্বককে তিনি কতগুলি কলাম রূপে কল্পনা করেছেন, অর্থাৎ মালভূমিটা একটা কলাম, সমভূমি একটা কলাম, মালভূমি পর্বত এগুলো কিন্তু একটা কলাম, সমুদ্র একটা কলাম, এরকমভাবে আছে। প্রতিবিধান তলের প্রতি একক ক্ষেত্রমানের উপর সমান চাপ প্রয়োগ করে নিজ নিজ ঘনত্ব অনুযায়ী বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে, এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে ঘনত্বের তারতম্য, বলছে প্রতিবিধান তলের উপর ভিত্তি করে ভূস্তম্ভগুলির মধ্যে ঘনত্বের তারতম্য লক্ষ্য করা যায়, তবে এই তলের নিচে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নিচে কিন্তু ঘনত্বের কিন্তু পরিবর্তন নেই। আবার একটি স্তম্ভের মধ্যে ঘনত্বের পরিবর্তন না হলেও আলাদা আলাদা স্তম্ভ ভিন্ন ভিন্ন ঘনত্বের হয়ে নিচের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। আবার একটি স্তম্ভের মধ্যে ঘনত্বের পরিবর্তন না হলেও আলাদা আলাদা স্তম্ভ ভিন্ন ভিন্ন ঘনত্বের হয়ে থাকে। ভূস্তম্ভের উচ্চতার সঙ্গে ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ঘনত্বের কিন্তু উচ্চতার সঙ্গে ঘনত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক বিদ্যমান, অর্থাৎ উচ্চতা বেশি হলে ঘনত্ব কম, উচ্চতা কম হলে ঘনত্ব বেশি। তাই পর্বতের ঘনত্ব কম, পর্বতের থেকে মালভূমির ঘনত্ব বেশি, মালভূমির থেকে সমভূমির, সমভূমির থেকে সমুদ্রতলের ঘনত্ব বেশি। ভূস্তম্ভগুলি যতই বড় বা ছোট কিংবা ঘনত্ব যতই কম বা বেশি হোক, অধস্তরে সেগুলি একই গভীরতায় বা প্রতিবিধান তলে অবস্থা সমান। তাই প্যাটের তত্ত্বে মূল দর্শন হচ্ছে ইউনিফর্ম ডেপথ উইথ ভ্যারিং ডেন্সিটি। এই ছবিটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে, একেবারে সহজ ছবি। এখানে প্রতিবিধান তল, এটা ভূ অভ্যন্তর, এবং এখানে পর্বত মালভূমি প্রত্যেকটা কলাম দিয়ে দেওয়া হলো। এরপর দেখো সমভর, তাহলে প্রথম হচ্ছে তোমার প্রতিবিধান তল, তারপরে ঘনত্বের তারতম্য, 3 নম্বর হচ্ছে সমভর, অর্থাৎ প্রতিবিধান তলের উপরে প্রত্যেকটাই কিন্তু সমান ভর দিচ্ছে, প্রত্যেকটা কলাম, সেটাই বলছে। প্যাটের মতে প্রতিবিধান রেখা বরাবর সম আয়তনের ভূত্বকীয় অংশগুলি অবশ্যই সমভার বিশিষ্ট হয়। তার এই বিবৃতিকে একটি চিত্র দিয়ে ব্যাখ্যা করা হলো। এই দেখো এই চিত্রটার কথা বলছে, বি এর ডেন্সিটি বেশি, এর ডেন্সিটি কম, যেহেতু এর উচ্চতা বেশি তাই ডেন্সিটি কম, এর উচ্চতা কম ডেন্সিটি বেশি। চিত্রে প্রতিবিধান রেখা বরাবর, অর্থাৎ এটা প্রতিবিধান রেখা বরাবর এ এবং বি দুটি স্তম্ভ দণ্ডায়মান। স্তম্ভ দুটির উচ্চতা ভিন্ন, তবে তারা সম আয়তনের হওয়ায় সমভর বিশিষ্ট। তাই এ স্তম্ভের ঘনত্ব বি স্তম্ভের ঘনত্ব কম হলেও প্রতিবিধান তলের উপরে উভয়ের ওজন কিন্তু সমান, তাই তারা সমান চাপ প্রয়োগ করে একটি নির্দিষ্ট তলে দাঁড়িয়ে আছে। তাহলে এটাই হলো তোমার সমভর। এইভাবে পর্বত, মালভূমি, সমভূমি, মহাসাগরের ত্বক প্রভৃতি ভূস্তম্ভগুলি প্রতিবিধান তলের উপরে দণ্ডায়মান থেকে সমস্থিতি রক্ষা করে প্রতিবিধান তলের উপরে প্রতিষ্ঠিত বলে প্যাটের তত্ত্বকে প্রতিবিধান তত্ত্ব বলা হয়ে থাকে। তাহলে দেখো এই যে ছবিটা দেওয়া হয়েছে তোমার প্রতিবিধান তত্ত্ব, এই প্রতিবিধান তলের উপরে বলছে ধরো যার ঘনত্ব সব থেকে বেশি রূপো বলছে সব থেকে ছোট, তারপরে দস্তা তার থেকে একটু বেশি, পাইরাইট তার থেকে একেবারে বেশি, তারপরে মানে এখানে বিভিন্ন ধাতুর কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, যার ঘনত্ব বেশি তার উচ্চতা কম, যার যখন ঘনত্ব কম তার উচ্চতাটা বেশি, এটা এখানে বলা হয়েছে। এবার দেখো প্যাটের পরীক্ষা, এবারে যেমন তোমার এইরি ওই তোমার জলের উপরে কাঠ ভাসালো, পারদের উপরে লোহা ভাসালো, ইয়ে ভাসালো,
ভাসালো, ঠিক তেমনি প্যাটও কিন্তু দুটো পরীক্ষা দেখালো। প্রথম পরীক্ষাটা কি করলো, তিনি একটি পাত্রে পারদ নিয়ে তার মধ্যে রূপো, দস্তা, পাইরাইট, অ্যান্টিমনি, লোহা, নিকেল, তামা, সীসা প্রভৃতি আলাদা আলাদা ঘনত্বের বিভিন্ন সম আয়তন এবং ভর বিশিষ্ট ধাতব খণ্ড ভাসিয়ে দেন। তাহলে এগুলো প্রত্যেকটার কিন্তু আয়তন সমান এবং সেগুলো কিন্তু কী করলে পারদের পাত্রে ভাসিয়ে দিল। তিনি লক্ষ্য করেন ধাতব খণ্ডগুলি তাদের বিভিন্ন ঘনত্বের কারণে পারদের উপরে বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। যেমন পাইরাইট সবচেয়ে হালকা হওয়ায় এই উচ্চতা সবচেয়ে বেশি, অর্থাৎ এইটা সবচেয়ে বেশি কারণ এটা পাইরাইট ধাতু। কিন্তু এদের সকলের মূল দেশ পারদের মধ্যে একই তল বা প্রতিবিধান তল বরাবর অবস্থান করছে। এবার দ্বিতীয় পরীক্ষাতে উনি কী করলেন, তিনি একটি পাত্রে জলের মধ্যে সমান ব্যাস এবং ভরযুক্ত ভিন্ন উচ্চতা এবং ঘনত্বের বালসা, পাইন এবং ওক গাছের কাঠের খণ্ডকে ভাসিয়ে দেন। অর্থাৎ উনি বিভিন্ন রকমের কাঠ কেন ভাসালেন, কারণ তাদের ওজন বা ঘনত্বটা কিন্তু আলাদা আলাদা। যেমন তোমার এইরি কী করলো, শুধুমাত্র কাঠের কথা বলেছে, উনি কি গাছের কাঠ বা বিভিন্ন ঘনত্বের কাঠ এই কথা কিন্তু উনি বলেননি। কিন্তু এখানে উনি কি বলেছেন যে বালসা, পাইন, ওক অর্থাৎ বিভিন্ন ঘনত্বের 3টে গাছের কাঠ কিন্তু উনি বা 4টে গাছের কাঠ কিন্তু উনি জলে ভাসালেন। এক্ষেত্রে তিনি লক্ষ্য করেন বালসা কাঠের ঘনত্ব কম এবং হালকা হওয়ায় তা বেশি উঁচুতে অবস্থান করছে, কিন্তু বেশি ঘনত্বের ওক কাঠ কম উঁচুতে ভাসছে। তবে 3টি কাঠের টুকরোই জলের নিচে একই গভীরতা বরাবর বিরাজ করছে। তার গভীরতাটা কিন্তু প্রত্যেকেরই সমান আছে। সিদ্ধান্ত কি, এই পরীক্ষা থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে ভূত্বকীয় খণ্ডগুলির উচ্চতা তাদের ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে অবস্থান করবে। অর্থাৎ হালকা শিলায় গঠিত ভূখণ্ডটির উচ্চতা বেশি এবং ভারী শিলায় গঠিত ভূখণ্ডটির উচ্চতা কম হয়। এছাড়াও এই পরীক্ষার মাধ্যমে তিনি এইরির মূল সৃষ্টি রুট ধারণাটির খণ্ডন করেন। অর্থাৎ উনি যে রুট যে কথাটা বলেছেন সেটিকে কিন্তু উনি খণ্ডন করলেন, বা ওটা সত্য নয় এটা কিন্তু উনি প্রতিষ্ঠিত করলেন। এবারে ওনার দেখো কিছু কিছু সমালোচনা আছে। কি কি আছে? প্রথম সমালোচনা কি, যে প্রতিবিধান তলের গভীরতা সংক্রান্ত ত্রুটি। বলছে পৃথিবীর সকল ভূত্বকীয় অংশগুলি অধস্তরে একই গভীরতায় সমতা বিধান করছে। প্যাটের এই ধারণাটি কিন্তু ঠিক নয়, কারণ পরবর্তীকালে ভূকম্পীয় তরঙ্গ বিশ্লেষণ করে জানা গেছে যে মহাদেশীয় ভূত্বকের নবীন ভঙ্গিল পর্বতগুলি অভ্যন্তরে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অপরদিকে মহাসাগরীয় ভূত্বকগুলি মাত্র 10 থেকে 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ সকল ভূত্বকীয় অংশের গভীরতা কিন্তু সমান নয়। এটা ওনার একটা সমালোচনা। 2 নম্বর কি, প্রতিবিধান রেখার সরলতা সংক্রান্ত ত্রুটি। বলছে প্যাটের মতে প্রতিবিধান রেখা সমগভীরতায় সরল রেখার ন্যায় বিস্তৃত, কিন্তু ভূত্বকে ক্ষয় সঞ্চয় কাজের ফলে এই সরলরেখা বিঘ্নিত হতে চলেছে। ক্ষয়ের ফলে ভার লাঘব হলে ভূমির প্রতিবিধান তল ওপরের দিকে বাঁক নেয়, আবার সঞ্চয়ের ফলে ভার বৃদ্ধি পেলে তা নিচের দিকে বাঁক নেয়। এটা গেল 2 নম্বর। 3 নম্বর কি, ঘনত্ব সম্পর্কিত ত্রুটি। বলছে কোনো একক ভূত্বকীয় অংশ বা ভূস্তম্ভ যে সমঘনত্বযুক্ত হবে এই ধারণা বাস্তবসম্মত নয়, কারণ সুবিশাল হিমালয় বিভিন্ন ঘনত্বের শিলা দ্বারা গঠিত। নানা ত্রুটি থাকলেও প্যাটের এই তত্ত্ব সমস্থিতিক ব্যাখ্যায় এক স্বতন্ত্র দিককে তুলে ধরে, যা পরবর্তীকালে ভূতত্ত্ববিদদের গবেষণায় পথকে প্রশস্ত করে। হেফোর্ড, বোয়ি, জলি প্রমুখ বিজ্ঞানীরা প্রতিবিধান তলের বিশদ ব্যাখ্যা দিতে সচেষ্ট হন। তাহলে এই গেল তোমার প্যাটের তত্ত্ব। এবার আমাদের লাস্টে যেটা করতে হবে সেটা এইরি এবং প্যাটের তত্ত্বের মধ্যে একটা পার্থক্য আমাদেরকে করতে হবে। তাহলে দেখো দুটোর মধ্যে পার্থক্য কি, 1855 সালে তনি এইরির তত্ত্ব প্রকাশিত হয়, আর এদিকে 1859 সালে কিন্তু এই তত্ত্বটা উপস্থাপিত হয়। এই তত্ত্বটা পদার্থের ভাসমান ধর্মের উপরে প্রতিষ্ঠিত, এইটা কিন্তু তোমার প্রতিপূরণ নিয়মের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। এর মূল ভিত্তি কি, যে সমান ঘনত্ব অসমান পুরুত্ব, এটা এই হচ্ছে মূল কথা। আর এটা কি, সমান গভীরতা অসমান ঘনত্ব, এটা হচ্ছে এর মূল কথা। এখানে কি, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূখণ্ড যত বেশি জেগে থাকবে নিচের অধস্তরের মধ্যে সেই ভূখণ্ড তত বেশি গভীরে ডুবে থাকবে। এই ডুবে থাকা অংশকে এইরি বলেছেন রুট। আর প্যাটের কি, ভূস্তম্ভগুলির উচ্চতা ভিন্ন হলেও কোনো মূল বা রুট কিন্তু নেই, সেগুলি সবই অধস্তরে একটি নির্দিষ্ট গভীরতায় ডুবে আছে। এইরির মতে ভূখণ্ডের প্রতিবিধান তল বিভিন্ন গভীরতায় অবস্থান করে, আর প্যাটের মতে নির্দিষ্ট গভীরতায় অবস্থিত প্রতিবিধান তলের উপরে প্রত্যেক ভূখণ্ড সমান চাপ প্রয়োগের মাধ্যমে ভাসমান অবস্থায় আছে। এইরির মতে কি, প্রতিটি ভূত্বকীয় অংশ আলাদা আলাদা ভর বিশিষ্ট হওয়ায় ভিন্ন ওজনযুক্ত। আর প্যাট কি বলছে, প্রত্যেক ভূত্বকীয় খণ্ডের ভর তাদের ব্যাসার সঙ্গে কিন্তু সমানুপাতিক। এইরির মতে ভূখণ্ডের উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘনত্বের তারতম্য ঘটে না, কিন্তু প্যাটের মতে কি হচ্ছে, উচ্চতা এবং ঘনত্ব কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এইরি বলছে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি সকল ভূত্বকীয় অংশগুলি প্রায় একই ধরনের পদার্থ দ্বারা গঠিত,
আর প্যাট বলছে সকল ভূত্বকীয় অংশগুলি একই ধরনের পদার্থ দ্বারা গঠিত নয়। এবার দেখো এইটি বলছে যে সমঘনত্বের ভিন্ন ভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূত্বকীয় অংশগুলি ভাসমানতা এবং প্লাবতার নিয়ম মেনে অ্যাস্থনোস্ফিয়ারে ডুবে থেকে ভারসাম্য রক্ষা করছে। আর অন্যদিকে উনি কি বলছেন যে বিষম ঘনত্ব বিশিষ্ট সমভর এবং ওজনের ভূত্বকীয় অংশগুলি অধস্তরে নির্দিষ্ট গভীরতায় প্রতিবিধান তলের উপরে সমান চাপ প্রয়োগের মাধ্যমে ভাসমান অবস্থায় আছে। এবার দেখো বলছে ভূ অভ্যন্তরে অত্যধিক তাপমাত্রার জন্য উচ্চ ভূখণ্ডের মূলগুলি বা রুট গলে যাবে না কেন সে বিষয়ে এইরই কিন্তু কোনো ব্যাখ্যা দেননি, অর্থাৎ গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে তাপটা বাড়ে এটা উনি মানেননি। অন্যদিকে দেখো প্রতিবিধান তল পর্যন্ত ভূত্বকীয় খণ্ডগুলি বিস্তৃত হওয়ায় ভূ অভ্যন্তরে অধিক তাপমাত্রা সম্পর্কে আসার প্রশ্নই ওঠে না। এবং শেষে কি বলছে এইরই মত অনুসারে সীমা স্তরের ওপর শিয়াল স্তর ভাসমান অবস্থায় থাকে কারণ সীমা স্তরটি অধিক ঘনত্বযুক্ত। আর প্যাটের মত অনুসারে ভূ অভ্যন্তরে থাকা তরল সান্দ্র অ্যাস্থনোস্ফিয়ারের উপর পৃথিবীর কঠিন তলের সব অংশ একটি নির্দিষ্ট সমতলে ভেসে থাকে। তাহলে এই হচ্ছে পার্থক্য। তাহলে দেখো যদি তোমরা কিছুটাও বুঝতে পারো তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, ধন্যবাদ।